বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় সেকেন্ড টাইম ব্যাচের শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে আমাদের আজকের অ্যাকাউন্টিংয়ের দ্বিতীয় লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আমাদের হিসাব বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ টপিক নিয়ে আমরা ক্লাসে আলোচনা করব। আমাদের আজকের ক্লাসের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে জাবেদা, তারপরে হচ্ছে জাবেদার সাথে সম্পর্কিত উৎস দলিল, খতিয়ান, তারপর হচ্ছে কারবারি ও নগদ বাট্টা, আর হচ্ছে ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করা, অর্থাৎ কত সময়ের মধ্যে টাকা পরিশোধ করলে আপনি বাট্টা পাবেন এবং সেই বাট্টার পরিমাণটা কত হবে, এই বিষয়গুলো নির্ণয় করা সম্পর্কিত বিষয়গুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব। সো যারা যারা নিয়মিত আমাদের সাথে ক্লাস করেন সবাই দ্রুত ক্লাসে আশা করি জয়েন হয়ে যাবেন। আজকে থেকে আমাদের রুটিন অনুযায়ী যে ক্লাসগুলো সেগুলো অনুষ্ঠিত হবে। আশা করি রুটিনের খুব একটা পরিবর্তন হবে না। যদি কোনো কারণে রুটিনের কোনো পরিবর্তন হয় সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে গ্রুপে আপডেট জানিয়ে দিব। সো আপনারা প্রতিদিন একটু গ্রুপে খেয়াল রাখবেন যে কোনো নতুন নোটিশ আসে কি না। আর গত দিনকার যে ক্লাস নেওয়া হয়েছিল, গত দিনকার ক্লাসের গুগল ড্রাইভের লিঙ্ক আগে থেকে আপনাদের সাথে শেয়ার করা আছে। আশা করি গত দিনকার ক্লাসের পিডিএফ আপনারা পাইছেন এবং আশা করি হিসাব সমীকরণ টপিকটা আপনারা খুব ভালো মতোই আশা করি পড়ে নিতে পারছেন। ওকে, যারা যারা সালাম দিয়েছেন ক্লাসের শুরুতে সবার সালামের উত্তর একবারে নিতে চাই, ওয়ালাইকুম সালাম। আর যারা যারা ক্লাসের গত দিনকার ক্লাসের অর্থাৎ হিসাব সমীকরণ টপিকের উপরে যে আমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, সম্ভবত অল্প কয়েকজন স্টুডেন্ট হোমওয়ার্ক করছেন, আর বাকিরা কিভাবে হোমওয়ার্ক করবেন তাই হয়তো বা বুঝে উঠতে পারেন নাই, বা হোমওয়ার্ক করলেও কোথায় সাবমিট করবেন সেই বিষয়ে হয়তো বা আপনাদের পূর্ণাঙ্গ ধারণা নাই। সো হোমওয়ার্ক কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, কোথায় জমা দিতে হবে, এরকমের কোনো বিষয় যদি কারো কোশ্চেন থেকে থাকে আমাকে চাইলে আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন। আসেন আমরা শুরুতে আজকে দেখে নিই যে আমরা আজকের ক্লাসে কি কি বিষয় শিখতে যাচ্ছি। একটা আমাদের আলোচ্য বিষয়, এই টপিকের নামগুলো দেওয়া আছে। এখান থেকে আমি শুরুতে বলে নিতে চাই যে আজকের ক্লাসের যে আলোচ্য বিষয়, এখান থেকে গুরুত্বপূর্ণ টপিক যেটা ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটার নাম স্যার এই যে নগদ বাট্টা। নগদ বাট্টা এই টপিকটা আপনার ভর্তি পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। আর নগদ বাট্টার সাথেই সম্পর্কিত এই ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করা। ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করা এইটা নগদ বাট্টার সাথে সম্পর্কিত একটা টপিক। এটা আমরা গুরুত্ব দিয়ে শিখব। পরীক্ষার জন্য এটা একটু জটিল এবং এটা বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। পাশাপাশি জাবেদা টপিকটা অত্যন্ত সহজ হলেও প্রায় বছরই জাবেদা থেকে ন্যূনতম একটা করে প্রশ্ন আপনার পরীক্ষাতে আসে। খতিয়ানের বিভাজন এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, আশা করি ক্লিয়ার। ওকে, একজনের প্রশ্ন, মোহাম্মদ অলিউল্লাহ, হোমওয়ার্ক জমা দিব কোথায়? স্যার হোমওয়ার্ক জমা দিব স্যার এক্সাম কি হবে? স্যার হ্যাঁ, এক্সামের বিষয়ে আমি ক্লাস শেষ করে আমি আপনাদেরকে জানাই দিচ্ছি। এক্সামগুলো আপনারা ওয়েবসাইটে দিতে পারবেন। আমি ক্লাস শেষে আজকের ক্লাসের এবং গত দিনকার ক্লাসের এক্সামগুলো আমরা ওয়েবসাইটে আপলোড করে দিব। আমি আপনাদেরকে গ্রুপের মধ্যে নোটিশ আকারে জানিয়ে দিব যে কখন থেকে আপনারা এক্সামগুলো দিতে পারবেন। ঠিক আছে স্যার, হোমওয়ার্ক করছি, সাবমিট কোথায় করব বুঝে উঠতে পারতেছি না। ওকে, খেয়াল করেন আমাদের আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ, এটা পাবলিক গ্রুপ, সবার জন্য উন্মুক্ত। আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ, এই জায়গাতে আপনারা আপনাদের প্রোফাইল থেকে ফেসবুকে পোস্ট করবেন। আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ সার্চ করলেই পেয়ে যাবেন। এই এডুকেশন অফিসিয়াল গ্রুপের মধ্যে দেখবেন, গ্রুপে ঢুকলেই অসংখ্য স্টুডেন্ট তাদের হোমওয়ার্ক সাবমিট করছে। কিভাবে দেখবেন যে তারা যে হোমওয়ার্কটা লিখছে খাতার ছবিটা তুলে তাদের নাম, টিচারের নাম মেনশন করে তারা হোমওয়ার্কটা জমা দিছে। সো আপনারা প্রত্যেকেই এই জায়গাতে আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ, এই গ্রুপে আপনারা আপনাদের যে হোমওয়ার্কটা সেটা পোস্ট করবেন। আশা করি ক্লিয়ার। কারো কোনো কনফিউশন আছে কিনা? গ্রুপে আপনি জাস্ট একটা পোস্ট করবেন, টিচারের নাম মেনশন করে, আজমুল হোসেন শিমুল টিচারের নাম মেনশন করে দিলে যেটা হয় যে টিচার খুব সহজেই আপনাকে ফাইন্ড আউট করতে পারবে এবং আপনার হোমওয়ার্কটা টিচার দেখে দিতে পারবে। যদি কোথাও কোনো ঝামেলা থাকে সেটাও স্যার কমেন্টে আপনাকে উত্তর জানিয়ে দিতে পারবে। ঠিক আছে, আসেন শুরু করি আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা, লেখাপড়া। আমরা শুরুতে যেটা দেখব সেটার নাম জাবেদা। স্যার বেসিক কত দিনে শেষ হবে? স্যার বেসিক শেষ হইতে মোটামুটি আমাদের 3 থেকে 3.5 মাস সময় লাগবে।
বেসিক ক্লাস শেষ হইতে 3 থেকে 3.5 মাসের মতো সময় আমাদের লাগবে এবং বেসিক ক্লাসের পরপর আমরা যেটা শুরু করব যে আপনাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ওয়াইজ আলাদা করে প্রিপারেশান, যেমন সবার আগে বিইউপির জন্য আলাদা ব্যাচ আসবে, কারণ বিইউপির ভর্তি পরীক্ষা সবার আগে হয়। বিইউপির ভর্তি পরীক্ষার পরে দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ঢাকার পরীক্ষা তো আমরা সেকেন্ড টাইমাররা দিব না, সেকেন্ড টাইমারদের তার পরবর্তীতে দেখা যায় রাজশাহী ইউনিভার্সিটির জন্য আলাদা কোর্স আসবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা কোর্সের ব্যবস্থা থাকবে, যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যেখানে সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিতে পারবে ওই বিশ্ববিদ্যালয়ের আদলে কিছু ক্লাস হবে, যাতে ওই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পোস্টের প্যাটার্নের সাথে আপনারা পরিচিত হতে পারেন। বাট অবশ্যই গুরুত্ব দিবেন আমাদের এই ফাউন্ডেশন ক্লাসগুলোর উপর, কারণ ফাউন্ডেশন ক্লাসগুলো আপনার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্যই প্রায় 80% প্রিপারেশান এখানেই হয়ে যাবে, আর বাকি 20% সেটা হচ্ছে ইউনিভার্সিটির পরীক্ষার আগে ওই রকমের কোর্সগুলো থেকে আপনারা সাপোর্টগুলো পেয়ে যাবেন। আসেন বিসমিল্লাহ বলে শুরু করি। জাবেদা কি জিনিস? জাবেদা হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানে দৈনন্দিন প্রতিদিন যে লেনদেনগুলো সংঘটিত হয় সেই প্রত্যেকটা লেনদেনকে আমরা চিহ্নিত করি বা শনাক্ত করি। কাকে চিহ্নিত করব? লেনদেনকে। কিভাবে শনাক্ত করব? যে সকল ঘটনা অর্থের মূল্যে পরিমাপযোগ্য এবং যে সকল ঘটনার দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে। আবার শোনেন মনোযোগ দিয়ে, প্রথম বক্তব্যটা কি? প্রথম বক্তব্য হচ্ছে অবশ্যই কি হইতে হবে? অর্থের মূল্যে পরিমাপযোগ্য। তাহলে যে সকল ঘটনা অর্থের মূল্যে পরিমাপযোগ্য এবং যে সকল ঘটনার দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে। আর্থিক অবস্থার পরিবর্তন, স্যার আর্থিক অবস্থার পরিবর্তন দুইভাবে সংগঠিত হয়, যেটা আমরা গতকাল ক্লাসে শিখছিলাম। একটা ছিল পরিমাণগত বা নিট পরিবর্তন, আরেকটা হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। হিসাব সমীকরণের উভয় পাশকে প্রভাবিত করলে পরিমাণগত বা নিট, আর এক পাশকে প্রভাবিত করলে সেটাকে গুণগত বা কাঠামোগত পরিবর্তন বলা হয়। আশা করি মনে আছে আমাদের। সো এই ঘটনাগুলোকে আমরা কি করব? চিহ্নিত করব বা শনাক্ত করব। এখান থেকে আরও একটা তথ্য আপনারা মনে রাখতে পারেন, সেটা হচ্ছে এই লেনদেনকে চিহ্নিত বা শনাক্ত করার জন্য হিসাব বিজ্ঞানে একটা ধারণা ব্যবহার করা হয়। সেই ধারণাটার নাম হচ্ছে আর্থিক মূল্যের একক ধারণা। আর্থিক মূল্যের একক ধারণা। আর্থিক মূল্যের একক ধারণা অনুযায়ী আমরা লেনদেনকে চিহ্নিত করি বা শনাক্ত করি। আমরা হিসাব বিজ্ঞানের নীতিমালা, এই টপিকটা আশা করি গত বছর পড়ছিলাম। হিসাব বিজ্ঞানের নীতিমালার মধ্যে প্রথমে থাকে হচ্ছে অনুমান বা ধারণা। আর্থিক মূল্যের একক অনুমান বা ধারণা, ব্যবসায় সত্তা ধারণা, চলমান প্রতিষ্ঠান ধারণা, সময়কাল বা হিসাবকাল ধারণা। মনে পড়তেছে? ওই জায়গাটা থেকে হচ্ছে এই জায়গার প্রশ্নটা, যে আপনি যে লেনদেনটাকে চিহ্নিত বা শনাক্ত করতেছেন, লেনদেন চিহ্নিত বা শনাক্ত করার ক্ষেত্রে যেই ধারণা বা অনুমান ব্যবহার করা হয় সেটার নাম কি? আর্থিক মূল্যের একক অনুমান বা একক ধারণা। আশা করি ক্লিয়ার। তো লেনদেনকে আমরা প্রথমে কি করব? চিহ্নিত করব। চিহ্নিত করার পর আমরা দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনকে কি করব স্যার? বিশ্লেষণ করব। বিশ্লেষণ করলে দুইটা পক্ষ আসবে, একটা হবে লেনদেনের সাথে জড়িত ডেবিট পক্ষ, আরেকটা হবে হচ্ছে ক্রেডিট পক্ষ। তাহলে দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনকে ডেবিট এবং ক্রেডিটে বিশ্লেষণ করার পর হিসাব নিকাশের যে প্রাথমিক বইতে সময়ের ক্রমানুসারে, অথবা আমরা বলতে পারি হচ্ছে তারিখের ক্রমানুসারে, সময়ের ক্রমানুসারে বা তারিখের ক্রমানুসারে লেনদেনকে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয়, রেকর্ড করা হয়। লেনদেনকে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয়, সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে জাবেদা। তাহলে তারিখের ক্রমানুসারে বা সময়ের ক্রমানুসারে চিহ্নিত বা শনাক্ত করা লেনদেনকে ডেবিট এবং ক্রেডিটে বিশ্লেষণ করার মাধ্যমে যে প্রাথমিক বইতে প্রথমবারের মতো লিপিবদ্ধ করা হয় সেই বইটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে জাবেদা। তাহলে এখান থেকে মনে রাখা লাগবে যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ায় লেনদেন কে কি করে? লিপিবদ্ধ করার কাজ করে। কে করে? জাবেদা। তাহলে হিসাব বিজ্ঞানে জাবেদার কাজ কি? জাবেদার কাজ হচ্ছে লেনদেনকে কি করা? লিপিবদ্ধ করা। মনে রাখবেন খতিয়ানের কাজ হচ্ছে লেনদেনকে শ্রেণীবিন্যাস করা,
আর সংক্ষিপ্তকরণ করা এটা হচ্ছে রেওয়া মিলের কাজ, গতদিন বলছিলাম, মনে থাকার কথা। তারপর খেয়াল করে দেখেন এখান থেকে এই যে পয়েন্টে বলা আছে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের লেনদেনকে ডেবিট ক্রেডিটে বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহকারে মনে থাকার কথা। আমরা যখন জাবেদা লিখি, জাবেদার মধ্যে ডেবিট এবং ক্রেডিট লেখার পরে নিচে একটা ব্যাখ্যা লিখতে হয়, যেটা আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দেই। ব্যাখ্যা লেখাটা জরুরি এই কারণে, ব্যাখ্যা লিখলে আপনি বুঝতে পারবেন যে কেন লেনদেনটা সংগঠিত হয়েছে। আপনি যেমন বুঝবেন ঠিক তেমনি হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীরাও বুঝতে পারবে, অথবা যিনি অডিট করতে আসবেন, কারণ বছরের শেষে আপনার আর্থিক বিবরণীগুলোকে আমরা অডিট করি বা নিরীক্ষণ করাইতে হয়। ঠিক তেমনি অডিট বা নিরীক্ষাকরণের ক্ষেত্রে জাবেদায় ব্যাখ্যা লেখাটা জরুরি, কারণ কেন লেনদেনটা সংগঠিত হয়েছে এটা এই ব্যাখ্যা থেকেই জানা যায়। তাহলে আমরা লেনদেনকে যখন লিখব অবশ্যই আমরা তারিখের ক্রমানুসারে লিখব এবং ব্যাখ্যা সহকারে লিখব। তারপরে দেখেন এখানে আরও বলা আছে যে জাবেদা হলো লেনদেনের একটা হিসাবের রেকর্ড, যাতে লেনদেন সমূহ প্রাথমিকভাবে তারিখের ক্রমানুসারে বা সময়ের ক্রমানুসারে কি করা হয়, লিপিবদ্ধ করা হয়। তাহলে এখান থেকে মূল শব্দ যেগুলো মনে রাখবেন, লিপিবদ্ধকরণ বললেই আপনি জাবেদাকে বুঝবেন। জাবেদা লেনদেনকে কিভাবে লিপিবদ্ধ করা হয়, তারিখের ক্রমানুসারে বা সময়ের ক্রমানুসারে। জাবেদায় মোট ডেবিট টাকার পরিমাণ অবশ্যই কি হবে, মোট ক্রেডিট টাকার সমান হবে। জাবেদায় অবশ্যই একটা উপযুক্ত ব্যাখ্যা আপনাকে প্রদান করতে হবে। এই হলো মোটামুটি জাবেদা সম্পর্কিত বেসিক কথাবার্তা, যেগুলো আমাদের মোটামুটি সকলেরই আশা করি জানা আছে। এখান থেকে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিতে চাই। খেয়াল করে দেখেন, জাবেদা হলো লেনদেন লিপিবদ্ধকরণের প্রাথমিক বা মূল দাখিলার বই, এবং জাবেদায় লেনদেনকে কীভাবে লিপিবদ্ধ করা হয়, তারিখের বা সময়ের ক্রমানুসারে। তাই বলা যায় এটাকে লেনদেনের একটা সময়ানুক্রমিক রেকর্ড বা কালীন রেকর্ড। কাকে বলা হবে, জাবেদাকে। জাবেদা কীরকম রেকর্ড, সময়ানুক্রমিক রেকর্ড অথবা কালীন রেকর্ড বলা যাবে, যেহেতু তারিখের ক্রমানুসারে লেনদেনকে লিপিবদ্ধ করা হয়। তারপরে দেখেন বলা আছে জাবেদা এক স্থানে অর্থাৎ একটা জায়গাতে লেনদেনের সম্পূর্ণ ফলাফল বা প্রভাবকে কি করে, সে প্রকাশ করে। তবে জাবেদায় লেনদেনকে ফলাফল প্রকাশ করতে গিয়ে আপনার একাধিক ডেবিট অথবা একাধিক ক্রেডিট হিসাব থাকতে পারে। তবে মনে রাখা লাগবে এই যে মোট ডেবিট টাকার পরিমাণ অবশ্যই কি হবে, মোট ক্রেডিট টাকার পরিমাণের সমান হবে। তাই জাবেদা প্রাথমিকভাবে যে কোনো লেনদেন লিপিবদ্ধকরণের ভুলকে শনাক্ত করতে পারে। আপনি যখন জাবেদা লিখতেছেন, যেমন কর্মচারীদের বেতন প্রদান করা হলো 2000 টাকা, জাবেদা আমরা কি লিখব, কর্মচারীদের বেতন প্রদান করা হলে বেতন হিসাব ডেবিট 2000 টাকা, আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট 2000 টাকা। এই হচ্ছে আমাদের জাবেদা। নিচে ব্র্যাকেট দিয়ে লিখব যে কর্মচারীদের বেতন দেওয়া হলো। এভাবে তো আমরা জাবেদারে লিখি। এইখানে খেয়াল করে দেখেন, জাবেদার মধ্যে ডেবিট টাকার পরিমাণ অবশ্যই কি হবে, ক্রেডিট টাকার সমান হবে। কিন্তু এমন যদি লেনদেন হয় যে মালিক 50,000 টাকার নগদ, 20,000 টাকার আসবাবপত্র, 10,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন, প্রথম দিকের যে জাবেদাগুলো, সেখানে দেখা যায় একাধিক ডেবিট অথবা একাধিক ক্রেডিট হিসাব থাকতে পারে। তবে একাধিক ডেবিট অথবা ক্রেডিট হিসাব হলেও মোট ডেবিট টাকার পরিমাণটা অবশ্যই স্যার কী হবে, মোট ক্রেডিট টাকার সমান হবে। ডেবিট এবং ক্রেডিট অবশ্যই কী হবে, সমান হবে। তো যদি আপনি ভুল করে কোনো একটা ডেবিট অথবা কোনো একটা ক্রেডিট আইটেম আপনি না লেখেন, সেটাকে আপনি কি বলবেন, লিপিবদ্ধকরণের ভুল হিসেবে অভিহিত করবেন। জাবেদা লেখার সময় যে ভুল হয় সেটাকে আমরা লিপিবদ্ধকরণের ভুল বলি। অর্থাৎ জাবেদায় কোনো একটা ডেবিট হিসাব অথবা কোনো একটা ক্রেডিট হিসাব লেখা থেকে যদি বাদ পড়ে যায়, তখন যেই ভুলটা হয় সেটাকে বলা হয় হচ্ছে লিপিবদ্ধকরণের ভুল। আর জাবেদা খুব সহজেই এই লিপিবদ্ধকরণের ভুলটাকে কি করতে পারে, শনাক্ত করতে পারে বা খুঁজে বের করতে পারে। কারণ জাবেদায় ডেবিট টাকা এবং ক্রেডিট টাকার পরিমাণ কিন্তু পাশাপাশি দেওয়া থাকে। 2000 টাকা ডেবিট, 2000 টাকা ক্রেডিট। আপনি এক জায়গায় 2000, আরেক জায়গায় যদি আপনি 200 লেখেন অথবা যদি আপনি 20,000 লেখেন, টাকার পরিমাণটা
পাশাপাশি দেওয়া থাকে, আপনি কম্পেয়ার করে তুলনা করে খুঁজে বের করতে পারবেন কোনটা সঠিক বা কোনটা ভুল। সো জাবেদা কোন ধরনের ভুল শনাক্ত করতে পারে? লিপিবদ্ধকরণের ভুল শনাক্ত করতে পারে। আরও মনে রাখেন, একটা পূর্ণাঙ্গ জাবেদা দাখিলার মধ্যে 3টা বিষয় অন্তর্ভুক্ত থাকে: লেনদেন সংগঠনের তারিখ, লেনদেনের সংক্ষিপ্ত বিবরণ বা ব্যাখ্যা, এই যে আমরা ব্র্যাকেট দিয়ে নিচে যেই ব্যাখ্যার কথাটা বলছি এইটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং হিসাবের নাম ও টাকার পরিমাণ যা আপনি ডেবিট ও ক্রেডিট হিসেবে লিপিবদ্ধ করবেন অথবা লিখবেন। তাহলে একটা পূর্ণাঙ্গ জাবেদার মধ্যে মূলত এই 3টা বিষয় অন্তর্ভুক্ত থাকে, একটু মনে রাখার চেষ্টা করব। এই হলো মোটামুটি জাবেদা সম্পর্কিত বেসিক আলোচনা। আসেন এখান থেকে এবার আমরা আরও খেয়াল করার চেষ্টা করি যে আপনি যে জাবেদা লিখতেছেন, জাবেদা লেখাটাকে আপনি 2টা ভাগে ভাগ করতে পারেন। কাঠামোগতভাবে, স্ট্রাকচার ওয়াইজ কাঠামোগতভাবে জাবেদাকে আমরা 2 ভাগে ভাগ করি। সরল দাখিলা, যেখানে একটা ডেবিট এবং একটা ক্রেডিট হিসাব থাকে, আর যদি আপনার একাধিক ডেবিট বা একাধিক ক্রেডিট হিসাব হয় সেটাকে বলা হয় হচ্ছে মিশ্র দাখিলা। যেমন মালিক নগদ নিয়ে আসলো 20,000 টাকা, নগদান হিসাব ডেবিট 20,000 টাকা। মালিক আসবাবপত্র নিয়ে আসলো হচ্ছে 30,000 টাকা, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট লিখলাম হচ্ছে 30,000 টাকা। তারপরে হচ্ছে এটা হচ্ছে এই নগদ এবং আসবাবপত্র নিয়ে মালিক ব্যবসায় আরম্ভ করলো, তাহলে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, আর মালিকের মূলধন হিসাব ক্রেডিট লিখবেন কত টাকা? 50,000 টাকা। এই রকমের যে জাবেদাগুলো হয় স্যার, যেখানে একাধিক ডেবিট অথবা একাধিক ক্রেডিট হিসাব থাকে, সেগুলাকেই বলা হয় হচ্ছে মিশ্র দাখিলা। তাইলে একটা ডেবিট একটা ক্রেডিট অর্থাৎ 2টা হিসাব থাকলে সেটাকে আমরা বলবো সরল দাখিলা। আর যখন একাধিক 3টা বা তার চাইতে বেশি হিসাব থাকবে সেটাকে বলা হবে হচ্ছে মিশ্র দাখিলা। তবে মোট ডেবিট টাকার পরিমাণ অবশ্যই কী হবে? মোট ক্রেডিট টাকার সমান হবে। আশা করি ক্লিয়ার এটা। তারপরে আসেন সামনে গিয়ে দেখি আমরা এই জায়গাটা ইম্পর্টেন্ট আপনার ভর্তি পরীক্ষার জন্য। জাবেদার শ্রেণী বিভাগ, জাবেদাকে আমরা ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে জাবেদাকে আমরা 2 ভাগে ভাগ করব। জাবেদাকে কত ভাগে ভাগ করব? 2 ভাগে। একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে সাধারণ জাবেদা। আশা করি এই নামগুলো আপনারা পড়ছেন। অনেকক্ষণ আগে একটা কমেন্ট ছিল, 10 মিনিট আগে, বিইউপিতে ইংরেজিতে সব কিছু হয় তাই ভয় লাগে, সব পারবো কি না। ভাই আপনি সেকেন্ড টাইমার, কি নাম? RAFA, রাফা। সুন্দর একটা সূর্যমুখী ফুলের ছবি আপনার দেওয়া। ভাই আপনি সেকেন্ড টাইমার, আপনার ভয় কিসের? কিসের ভয় আপনার? যখন দেওয়ালে মানুষের পিঠ ঠেকে যায়, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, পিছনে আর যাওয়ার জায়গা নাই, তখন মানুষ সামনের দিকে তাকায়। আপনি সেকেন্ড টাইমার, আপনার জীবনে যত কিছু খারাপ হওয়ার হয়ে গেছে, ঘটা শেষ, এবার আপনাকে সামনেই তাকাইতে হবে, পিছনে তো আর যাওয়ার জায়গা নাই। তো ভাই প্রশ্ন ইংরেজিতে আসুক, হিব্রু ভাষায় আসুক, স্প্যানিশ ভাষায় আসুক, চাইনিজ ভাষায় আসুক, আপনাকে পারা লাগবে। আপনি সেকেন্ড টাইমার, দুনিয়ার যত কঠিন আপনার কিছু সামনে আসুক, সেই বাধাটাকে আপনাকে ডিঙাইতে হবে। আপনি পারবেন কি পারবেন না এটা আগেই যদি চিন্তা করে আপনি বসে থাকেন হবে না, পারা লাগবে স্যার, আপনাকে পারতে হবে। সহজ কথা, কিভাবে পারবেন সেটা আপনার টেনশন না, সেটা টিচারদের টেনশন। আপনাকে আমরা শিখাবো। আপনার মনের মধ্যে শুধু আত্মবিশ্বাস রাখেন যে আপনাকে পারতে হবে, অন্য কোনো অপশন আপনার নাই, দ্যাটস অল। সহজ কথা, পারবেন কি না এটা কোনো কথা না, পারবো, যাই বলুক আমি পারবো, পারতে হবে, কারণ আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমি সেকেন্ড টাইমার, কোনো অপশন নাই। ওকে, আসেন পড়তেছিলাম আমরা, কি পড়তেছিলাম? ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে জাবেদাকে কয় ভাগে ভাগ করব? 2 ভাগে। একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে সাধারণ জাবেদা। এখান থেকে জাস্ট একটা বেসিক কনসেপ্ট মনে রাখলেই আমরা অ্যান্সারগুলো দিয়ে আসতে পারবো পরীক্ষার হলে। সেটা হচ্ছে যে সমস্ত লেনদেনগুলো প্রতিদিন সংগঠিত হয়, বারবার সংগঠিত হয়, প্রতিনিয়ত সংগঠিত হয়, যে সমস্ত লেনদেনগুলো বারবার সংগঠিত হবে সেগুলোকে আমরা কোথায় লিখব? বিশেষ জাবেদায়।
আর যে লেনদেনগুলো স্যার মাঝে মাঝে সংগঠিত হয়, মাঝে মাঝে দেখা যায়, সব সময় দেখা যায় না, যে সমস্ত লেনদেনগুলো মাঝে মধ্যে সংগঠিত হয় সেগুলাকে কোথায় লিখতে হবে? সাধারণ জাবেদায় লিখতে হবে। তাহলে এইভাবে আপনারা আমার সাথে মনে রাখতে পারেন, যেমন পণ্য ক্রয়, মাল ক্রয়, পণ্য ক্রয়, পণ্য বিক্রয়। আমরা প্রতিদিনই পণ্য ক্রয় করি, প্রতিদিনই পণ্য বিক্রয় করি। পণ্য ক্রয় বিক্রয় বারবার সংগঠিত হয়, কিন্তু স্যার আমরা আমাদের ব্যবসায় আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয় এগুলা কি প্রতিদিন করি? না, আমরা প্রতিদিন আসবাবপত্র কিনি না। তাহলে আসবাবপত্র ক্রয় অর্থাৎ সম্পত্তি ক্রয়, এই লেনদেনটা মাঝে মধ্যে সংগঠিত হয়। তাহলে আসবাবপত্র ক্রয়ের লেনদেনটা কোথায় লিখব? আমরা সাধারণ জাবেদায় লিখব। আর পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেন এগুলো বারবার হয়, এগুলোকে কোথায় লিখতে হবে? বিশেষ জাবেদায় লিখতে হবে। তাহলে যে সমস্ত লেনদেন প্রতিনিয়ত সংগঠিত হয়, বারবার সংগঠিত হয়, তাদেরকে লিখতে হবে বিশেষ জাবেদায়। যে লেনদেনগুলো মাঝে মধ্যে সংগঠিত হয় তাদেরকে লিপিবদ্ধ করতে হবে কোথায়? সাধারণ জাবেদায়। আশা করি এটা বুঝছি আমরা। আসেন সামনে গিয়ে আমরা দেখার চেষ্টা করি বিশেষ জাবেদার মধ্যে কোন কোন দফাগুলো এসে থাকে। দেখেন স্যার, বিশেষ জাবেদায় আমরা সমজাতীয় লেনদেনগুলোকে স্বতন্ত্র বা আলাদাভাবে আমরা লিপিবদ্ধ করি। আমরা মূলত জানব বিশেষ জাবেদা কত প্রকার। বিশেষ জাবেদা হচ্ছে মোট 8 প্রকার। বিশেষ জাবেদা হচ্ছে স্যার মোট 8 প্রকার। তবে এই 8 প্রকারের মধ্যে প্রধান বা মূল বিশেষ জাবেদা অর্থাৎ সকল প্রতিষ্ঠানেই ব্যবহার করা হয়। প্রধান বা মূল বিশেষ জাবেদা, প্রধান বা মূল বিশেষ জাবেদা হচ্ছে কয়টা? এইখানে যে 4টা নাম হলুদ কালার দিয়ে দেওয়া আছে, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, এই 4টা হচ্ছে প্রধান বা মূল বিশেষ জাবেদা। এগুলো আপনি বাধ্যতামূলকভাবে সংরক্ষণ করবেন। আর বাকি যে নামগুলো দেওয়া আছে, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, প্রাপ্য বিল, প্রদেয় বিল, এগুলো বিশেষ জাবেদা, তবে এগুলো প্রধান বা মূল বিশেষ জাবেদা নয়। তাহলে আমরা এখান থেকে জানার চেষ্টা করব যে কোন জাবেদায় কোন ধরনের লেনদেনগুলোকে লিখতে হয়। আপনারা যদি জেনে থাকেন আমাকে একটু কমেন্টে লিখে জানাতে পারেন যে স্যার ক্রয় জাবেদায় কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয়। গত বছর পড়ে আসার কথা আপনাদের। ক্রয় জাবেদায় কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করতে হয়, বিক্রয় জাবেদায় কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করতে হয়। যদি জানেন একটু কমেন্ট করে আমাকে লিখে জানান। ক্রয় জাবেদায় কোন ধরনের লেনদেন লিখতে হয়? ক্রয় জাবেদাতে আমরা সাধারণত ধারে বা বাকিতে, ধারে বা বাকিতে পণ্য ক্রয় বা মাল ক্রয়, ধারে বা বাকিতে পণ্য বা মাল ক্রয় এই সম্পর্কিত লেনদেন লিপিবদ্ধ করি আমরা কোথায়? ক্রয় জাবেদায়। ক্রয় জাবেদায় কিন্তু আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয় এগুলো আসবে না। ক্রয় জাবেদার মধ্যে শুধু কি আসবে? ধারে পণ্য ক্রয়। ঠিক একই রকমভাবে ধারে বা বাকিতে পণ্য বিক্রয়, ধারে বা বাকিতে পণ্য বিক্রয় এই সম্পর্কিত লেনদেনগুলো কোথায় আসবে? বিক্রয় জাবেদায় আসবে। ক্রয় জাবেদায় এবং বিক্রয় জাবেদায় পণ্য ক্রয় এবং পণ্য বিক্রয় ধারে বা বাকিতে এগুলো লিপিবদ্ধ হবে, অন্য কিছু এই জায়গাতে আসবে না। তারপরে দেখেন নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদার মধ্যে কি আসবে? যে কোনো জায়গা থেকে যদি আপনি নগদ টাকা গ্রহণ করেন, নগদ টাকা যদি আপনি পেয়ে থাকেন, নগদ গ্রহণ, যে কোনো পর্যায় থেকে নগদ টাকা গ্রহণ নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। ঠিক তেমনি আপনি যদি নগদে পণ্য বিক্রয় করেন, নগদে পণ্য বিক্রয় করেন, যখন আপনার নগদ টাকা আপনার হাতে আসে, নগদে পণ্য বিক্রয় করলে পকেটে নগদ টাকা আসবে, সেটা লিখতে হবে নগদ প্রাপ্তি জাবেদায়। নগদ প্রদান জাবেদার মধ্যে আপনি যদি কাউকে নগদে অর্থ পরিশোধ করেন, নগদে পরিশোধ, যেমন কর্মচারীদের বেতন দিলেন, পাওনাদারদের পাওনা টাকা পরিশোধ করলেন ইত্যাদি, তাহলে নগদে যে কাউকে টাকা প্রদান করলে বা পরিশোধ করলে লিখতে হবে কোথায়? নগদ প্রদান জাবেদায়। পাশাপাশি যখনই আপনি নগদে পণ্য ক্রয় করেন, নগদে পণ্য ক্রয়, আপনার পকেট থেকে নগদ টাকা চলে যায়, তাহলে নগদে পণ্য ক্রয় কোথায় লিখতে হবে? নগদ প্রদান জাবেদায়। স্যার খাতা কলম আছে সবার কাছে? থাকলে আমি যা যা লিখছি বোর্ডে একটু সুন্দর করে নোট করেন।
এই কথাগুলোই আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। খাতার মধ্যে সুন্দর মতো নোট করেন এবং খাতায় নোট করে এই নোটগুলোই আপনারা হচ্ছে আই এডুকেশন অফিসিয়াল গ্রুপে সাবমিট করবেন। আর্টসের ছেলেপেলেরা দেখবেন কত সুন্দর করে নোট করে তারা সাবমিট করে। আপনারা কমার্সের স্টুডেন্ট, আপনাদেরকে নোট করা লাগবে না। নোট সেটাই করবেন যেগুলো টিচাররা ইম্পর্টেন্ট লাইন ক্লাসের মধ্যে লিখে দিচ্ছে, সেগুলো লিখতে হবে, নোট করা লাগবে। একজন মাত্র কমেন্ট করছেন, স্বপ্না ইসলাম, ধারে পণ্য ক্রয়। তাহলে ক্রয় জাবেদায় লিখতে হয় ধারে বা বাকিতে পণ্য ক্রয়। একজন কমেন্ট করছেন, বাকিরা কি জানেন না? বাকিরা কি উত্তরটা বলতে পারেন না? তো বলতে পারলে কমেন্টে লিখছেন না কেন স্যার? এতটা অলস হইলে সেকেন্ড টাইমে আপনি চান্স কেমনে পাবেন? সেকেন্ড টাইমারদের ফার্স্ট টাইমারদের চাইতেও তো বেশি আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা থাকার কথা। আপনারা সেকেন্ড টাইমার, আপনারা যদি এই দুরবস্থা হয় ক্লাসের, তাহলে কেমনে হবে? ক্লাসে কমেন্ট করে আপনাদের তো অবস্থা খারাপ বানায় ফেলা উচিত, যেখানে আপনারা একজন মাত্র কমেন্ট করেন। তাহলে আমি কি খুব বেশি জটিল করে বুঝাচ্ছি, কঠিন করে পড়াচ্ছি, আরও সহজ করে পড়াবো? বাদ দিয়ে দিই এগুলো। গত বছর ফার্স্ট টাইমার এত বিস্তারিত আপনি পড়েন নাই বলেই আপনি চান্স পান নাই। এখন একটু বিস্তারিত পড়াচ্ছি, আগ্রহ দেখানোর চেষ্টা করেন। যদি আপনারা আগ্রহী না থাকেন ক্লাসে, তাহলে ক্লাসের মধ্যে যতটা কম পড়ানো যায় আমি সে কম পড়ানোর চেষ্টা করব। বাট আপনি সেকেন্ড টাইমার, আপনাকে তো স্যার একটু বেশি বেশি পড়ার আগ্রহ থাকা উচিত। ওকে স্যার, যা বলছিলাম, বিশেষ জাবেদার মধ্যে কোন ধরনের লেনদেন আসবে? যে সমস্ত লেনদেনগুলো বারবার সংগঠিত হয়। তাহলে বারবার সংগঠিত হবে কোন কোন জাবেদা? ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, এই চারটা প্রধান বা মূল বিশেষ জাবেদা। বাকি যেই নামগুলো খেয়াল করে দেখেন, ক্রয় ফেরত, তারপরে হচ্ছে বিক্রয় ফেরত, প্রাপ্য বিল, আর হচ্ছে প্রদেয় বিল। এই বিশেষ জাবেদাগুলো সংরক্ষণ করলে ভালো। যদি এই বিশেষ জাবেদাগুলো সংরক্ষণ না করা হয়, স্যার ফোনে ক্লাস করি তো কমেন্ট করতে গেলে ক্লাস ছাড়িয়ে যায়। আচ্ছা, সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপনি। তো এখন যে কমেন্ট লিখলেন, ক্লাস চলে গেছে। যাই হোক, আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনারা কিভাবে ক্লাস করবেন, কিভাবে কমেন্ট করবেন, কিভাবে আপনারা আগ্রহ দেখাবেন, সেটা আপনারা আমার চেয়ে আশা করি আরও ভালো বুঝতে পারবেন। তবে দিন শেষে টিচাররা যখন ক্লাসের মধ্যে পড়ায়, যখনই কোনো একটা কোশ্চেন জিজ্ঞাসা করে, যত দ্রুত আপনারা রেসপন্স করবেন তত টিচারের পড়াইতে ভালো লাগবে। যে একটা বিষয় বললাম, আপনারা কমেন্টে রেসপন্স করছেন, যেটা পারবেন সেটা লিখবেন, যেটা পারবেন না বলবেন স্যার আমি জানি না বা পারি না। টিচাররা বলার চেষ্টা করবে, কিন্তু কিছুই যদি আপনি না বলেন তাহলে স্যার বুঝবে কিভাবে? আচ্ছা, খেয়াল করে দেখেন, এই যে বিশেষ জাবেদা চারটা প্রধান, এই চারটার জাবেদার পাশাপাশি অন্যান্য বাকি যে চারটা, এই বাকি বিশেষ জাবেদাগুলো সংরক্ষণ করা হলে ভালো, না করা হলে এই সমস্ত লেনদেনগুলোকে যেখানে লিখতে হয় সেটা হচ্ছে সাধারণ জাবেদা। তাহলে যদি আপনার প্রতিষ্ঠানে ক্রয় ফেরত, বিক্রয় ফেরত এই লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় তাহলে ভালো। যদি এই লেনদেনগুলো সংরক্ষণ করার জন্য এই বিশেষ জাবেদাগুলো না থাকে, তখন ক্রয় ফেরত, বিক্রয় ফেরত এই সম্পর্কিত লেনদেনগুলোকে আমরা কোথায় লিখব? সাধারণ জাবেদায় লিখব। মানে সহজ কথা, যে সমস্ত লেনদেনকে বিশেষ জাবেদায় লেখা যাবে না, সেগুলাকে কোথায় লিখতে হবে? সাধারণ জাবেদায় লিখতে হবে। প্রধানত বিশেষ জাবেদা বলতে এই প্রথম চারটাকে বোঝায়। বাকি যেই চারটা সংরক্ষণ করা হতেও পারে, নাও হতে পারে। সংরক্ষণ করা হলে ভালো, যদি সংরক্ষণ না করা হয় তখন এই লেনদেনগুলোকে কোথায় লিখতে হবে? সাধারণ জাবেদায় লিখতে হবে। আসেন সামনে গিয়ে আমরা এবার দেখি সাধারণ জাবেদায় দেখেন বলা আছে যে লেনদেনের যে সমস্ত দাখিলাগুলো কোনো বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা হয় না, যেগুলোকে বিশেষ জাবেদায় লেখা যাবে না, সেগুলাকে কোথায় লিখতে হবে স্যার? সেগুলাকে লিখতে হবে সাধারণ জাবেদায়। সাধারণ জাবেদার অন্য নাম হচ্ছে প্রধান জাবেদা বা প্রকৃত জাবেদা ইত্যাদি নামে আপনি এটাকে অভিহিত করতে পারেন। আচ্ছা, খেয়াল করে দেখেন, লেনদেনের যে সমস্ত দাখিলাকে সাধারণ জাবেদায় লিখতে হয়, নামগুলো দেখেন।
সমন্বয় দাখিলা অ্যাডজাস্টিং এন্ট্রি বছরের শেষে আমরা লিখি, তাহলে সমন্বয় দাখিলা কোন জাবেদায় আসবে? সাধারণ জাবেদায় আসবে, কারণ এটা বারবার হবে না, বছরের শেষে একবার। তারপরে সমাপনী দাখিলা, যার মাধ্যমে অস্থায়ী বা নামিক হিসাবকে বন্ধ করা হবে। তারপরে হচ্ছে বিপরীত দাখিলা, ভুল সংশোধনী দাখিলা, প্রারম্ভিক দাখিলা, তারপরে বিল প্রত্যাখ্যান জনিত দাখিলা, অর্থাৎ লেনদেনের যে সমস্ত দাখিলাগুলোকে আমরা বিশেষ জাবেদায় লিখতে পারবো না, তাদেরকে কোথায় লিখতে হবে? সাধারণ জাবেদায় লিখতে হবে। এখান থেকে খেয়াল করে দেখেন, এই যে প্রারম্ভিক জাবেদা দাখিলা, এইটা কি জিনিস? প্রারম্ভিক জাবেদা দাখিলা হচ্ছে যে জাবেদা দাখিলার মাধ্যমে পূর্ববর্তী হিসাবকালের আগের বছরের সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্ব, এই তিনটা হিসাবকে কি নাম? সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্ব, এই তিনটাকে পরবর্তী হিসাবকালে স্থানান্তর করা হয়। পরবর্তী হিসাবকালে স্থানান্তর করা হয় তাকে কি বলে? প্রারম্ভিক জাবেদা দাখিলা, যা লিখতে হয় হিসাবকাল শুরুতে বা বছরের শুরুতে। বছরের শুরুতে এই প্রারম্ভিক জাবেদা দাখিলা লিখতে হয় কোন ধারণা অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী। এই চলমান প্রতিষ্ঠান ধারণা, আর্থিক মূল্যের একক ধারণা, অর্থাৎ হিসাব বিজ্ঞানের নীতিমালার যেই টপিকটা প্রায় বছরই প্রশ্ন আসে। সো যখনই আমরা কোনো টপিক পড়ব, ওই টপিকের সাথে রিলেটেড কোনো নীতিমালার নাম থাকলে সেটাও শিখে রাখবো, তাহলে টপিকটাও ক্লিয়ার হলো, নীতিমালা একসাথে আমাদের শেখা হয়ে যাবে। তাহলে স্যার প্রারম্ভিক জাবেদা দাখিলা কখন লিখতে হবে? বছরের শুরুতে। কোন কোন দফার জন্য লিখতে হবে? সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্বের জন্য। এবং মনে রাখবেন, প্রারম্ভিক জাবেদা দাখিলায় সকল সম্পত্তি হিসাবকে করা হয় হচ্ছে ডেবিট, সম্পত্তি হিসাবকে করা হবে ডেবিট, এবং সকল দায় ও মালিকানা সত্ত্ব হিসাব, কাকে? দায় হিসাবকে ও মালিকানা সত্ত্ব হিসাবকে কি লিখতে হবে? ক্রেডিট লিখতে হবে। তাহলে মনে রাখবেন, সকল সম্পত্তি হিসাবকে ডেবিট, দায় ও মালিকানা সত্ত্বকে ক্রেডিট করার মাধ্যমে যে জাবেদা দাখিলা লেখা হয় সেটার নাম কি? প্রারম্ভিক জাবেদা দাখিলা। কখন লিখতে হয়? হিসাবকাল শুরুতে বা বছরের শুরুতে। কোন ধারণা অনুযায়ী? চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী এটাকে লিপিবদ্ধ করতে হয়। এই হলো মোটামুটি আমাদের সাধারণ জাবেদা, বিশেষ জাবেদা এই সম্পর্কিত আলোচনা। তারপর খেয়াল করেন লেনদেন সম্পর্কিত উৎস দলিল। উৎস দলিলের মধ্যে আপনারা যেই নামগুলো পড়বেন সেটা হচ্ছে চালান। চালান যেটা হচ্ছে ধারে বা বাকিতে ক্রয় বিক্রয়ের সময় ব্যবহার করা হয়। আপনারা যখন বিক্রয় চালান এই নামটা পাবেন, বিক্রয় চালান দেখে স্যার বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়, ঠিক তেমনি ক্রয় চালান দেখে ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। তাহলে চালান দুই প্রকারের হয়, একটা হচ্ছে বিক্রয়ের সময়ের চালান, আরেকটা হচ্ছে ক্রয়ের সময়ের চালান। অবশ্যই দুইটাই ধারে ক্রয়ের সময় ক্রয় চালান, ধারে বিক্রয়ের সময় বিক্রয় চালান। বিক্রয় চালান দেখে কোন জাবেদা প্রস্তুত করব? বিক্রয় জাবেদা। আর ক্রয় চালান দেখে বানাবো কোনটা? আমরা ক্রয় জাবেদা বানাবো। তারপরে আসেন ক্যাশ মেমো। আপনি যখন ধারে ক্রয় বিক্রয় করেন তখন চালান ব্যবহার করেন, যখন নগদে ক্রয় বিক্রয় করেন, দোকান থেকে যখন নগদে আপনি কোনো কিছু ক্রয় করেন তখন দোকানদার আপনাকে যে কাগজটা দেয় সেটা হচ্ছে ক্যাশ মেমো। তাহলে মনে রাখবেন, ধারে পণ্য ক্রয় বিক্রয়ের সময় চালান ব্যবহার করা হয়, নগদে ক্রয় বিক্রয়ের সময় স্যার ক্যাশ মেমো ব্যবহার করা হয়। এই ক্যাশ মেমো দেখে কি প্রস্তুত করা হয়? নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। তাহলে নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদার জন্য কি ব্যবহার করা হবে? ক্যাশ মেমো। আর এই ক্যাশ মেমোটা মূলত 3 কপি প্রস্তুত করা হয়। 3টা কপি থাকে। মূল যেই কপিটা সেটা হচ্ছে যিনি ক্রেতা তাকে দিয়ে দেওয়া হয়, আর বাকিগুলো হচ্ছে কার্বন কপি, এগুলো হচ্ছে বিক্রেতার নিকট সংরক্ষিত থাকে। সো আমরা চালান ধারে ক্রয় বিক্রয়ের সময় ব্যবহার করি, চালানও ওই ক্যাশ মেমোর মতো 3 কপি তৈরি করা হয়। চালান এবং ক্যাশ মেমো সবগুলাই 3 কপি করেই তৈরি করা হয়, বাট চালানটা ব্যবহার করা হয় ধারে ক্রয় বিক্রয়ের জন্য, আর ক্যাশ মেমোটা হচ্ছে স্যার নগদে ক্রয় বিক্রয়ের জন্য। তারপরে দেখেন চালান এবং ক্যাশ মেমোর পরে হচ্ছে ভাউচার।
ভাউচারকে আমরা মূলত দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে ডেবিট ভাউচার। ডেবিট ভাউচার হচ্ছে সকল প্রকার ব্যয় বা খরচ লিপিবদ্ধ করার জন্য। আরেকটা হচ্ছে ক্রেডিট ভাউচার। ক্রেডিট হচ্ছে সকল প্রকারের আয় লিপিবদ্ধ করার জন্য। নগদে পণ্য ক্রয় করলে টাকা চলে যায়, নগদে পণ্য ক্রয়, তার পাশাপাশি সকল প্রকারের ব্যয় লিপিবদ্ধের জন্য হবে ডেবিট ভাউচার। নগদে পণ্য বিক্রয় করলে টাকা আসে অর্থাৎ আয়, নগদে পণ্য বিক্রয় সহ সকল প্রকারের আয় লিপিবদ্ধের জন্য যে ভাউচার সেটাকে মনে রাখবেন হচ্ছে ক্রেডিট ভাউচার। এই ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার মনে রাখার সহজ কথা হচ্ছে স্যার, ডেবিটের সাথে সম্পর্ক কার? আয়ের না ব্যয়ের? ডেবিটের সাথে সম্পর্ক ব্যয়ের, কারণ ব্যয়ের স্বাভাবিক ব্যালেন্স হচ্ছে ডেবিট। ঠিক তেমনি আয়ের স্বাভাবিক ব্যালেন্স হচ্ছে কোনটা? ক্রেডিট। তাহলে যখনই আমরা ডেবিট ভাউচার নামটা শুনবো, ডেবিট ভাউচার, ডেবিট তার মানে এখানে ব্যয় সম্পর্কিত, পণ্য ক্রয় সম্পর্কিত। তাহলে নগদে পণ্য ক্রয় সহ সকল প্রকারের ব্যয় লিপিবদ্ধের জন্য কোন ভাউচার হবে? ডেবিট ভাউচার। ক্রেডিট ভাউচার যখন নাম শুনবো, ক্রেডিট মানে কি স্যার? আয়কে নির্দেশ করবে। আয়ের উদাহরণ বলা যেতে পারে নগদে পণ্য বিক্রয়। তাহলে নগদে পণ্য বিক্রয় সহ সকল প্রকারের আয় লিপিবদ্ধ করার জন্য যে ভাউচার তার নাম কি হবে স্যার? ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার, এই ডেবিট এবং ক্রেডিট ভাউচার ব্যবহার করে আমরা বেসিক্যালি নগদান বই প্রস্তুত করি। নগদান বই প্রস্তুতের জন্য ডেবিট এবং ক্রেডিট ভাউচার ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আসেন ডেবিট নোট, আরেকটা হচ্ছে ক্রেডিট নোট। ডেবিট নোট ব্যবহার করা হবে ক্রয় ফেরত জাবেদার জন্য, আর বিক্রয় ফেরত জাবেদার জন্য ব্যবহার করা হবে হচ্ছে ক্রেডিট নোট। বিক্রয় ফেরতের অন্য নাম আন্তঃফেরত জাবেদা বলা হয়, আর ক্রয় ফেরতের অন্য নাম হচ্ছে বহি ফেরত জাবেদা বলা হয়ে থাকে। তাহলে এই ডেবিট নোট এবং ক্রেডিট নোট এই নাম দুইটা মনে রাখেন। এই জায়গা থেকে মূলত প্রশ্ন পরীক্ষাতে সাধারণত এসে থাকে যে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করার জন্য কোন দলিল ব্যবহার করা হয়? ক্রয় ফেরতের জন্য ব্যবহার করা হবে ডেবিট নোট, আর বিক্রয় ফেরতের জন্য ব্যবহার করা হবে কোনটা? ক্রেডিট নোট ব্যবহার করা হবে। আর বাকি যে বিস্তারিত আলোচনা দেওয়া আছে সময় সুযোগ পেলে পড়ে নিয়েন। বাট যে লাইনগুলো ইয়েলো কালার দেওয়া আছে, যেগুলো আমি মার্কিং করে দিচ্ছি, এই লাইনগুলো একটু গুরুত্ব সহকারে পড়া লাগবে। এই হলো মোটামুটি আমাদের জাবেদা সম্পর্কিত এবং উৎস দলিল সম্পর্কিত আলোচনা। তারপর এই টপিক থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষার প্রশ্নের একটা নমুনা তথ্যাবলী আমি দিয়ে রাখতেছি। এই তথ্যগুলো আপনারা একটু মনোযোগ সহকারে পড়ে নেবেন। এই তথ্যগুলো পড়ার পরে আমাদেরকে বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন প্র্যাকটিস করা লাগবে। এখন আপনাদের সময়, আপনারা হচ্ছে কমেন্টে উত্তর জানাবেন। মোটামুটি লাস্ট প্রায় আধা ঘন্টার উপরে তো আমি একাই বকবক করলাম, আপনারা শুধু শুনে গেছেন। সো যা যা শুনছেন, যা যা আলোচনা করছি আমি, এইখান থেকে এবার বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসেন এগুলো আমরা সবাই মিলে সমাধান করার চেষ্টা করি। সব প্রশ্ন আমি সমাধান করাই দিব না, কিভাবে সমাধান করতে হবে এরকমের 2-4টা প্রশ্ন ক্লাসে আমি বিশ্লেষণ করব। বাট এই সময়টাতে আপনাদেরকে একটু বেশি পরিমাণে রেসপন্স করা লাগবে, এবং আপনারা যদি নিয়মটা শিখে ফেলতে পারেন যে কিভাবে প্রশ্নগুলো অ্যান্সার করতে হয়, কিভাবে পড়াগুলো মনে রাখতে হয়, দেন বাকিগুলো আপনারাই নিজেরাই সমাধান করতে পারবেন। আসেন কমেন্টে সবার কাছ থেকে উত্তর পেতে চাই দ্রুত। কোয়েশ্চেন নাম্বার 1 নাম্বার প্রশ্ন, কোনটি পণ্য ক্রয় বিক্রয়ের প্রমাণ দলিল? পণ্য ক্রয় বিক্রয়ের প্রমাণ দলিল কোনটা? খুঁজে বের করেন। পণ্য ক্রয় বিক্রয়ের প্রমাণ দলিল বলা হবে কাকে? পণ্য ক্রয় বিক্রয়ের জন্য যে দলিল সেটার নাম হচ্ছে স্যার চালান। উত্তর হবে হচ্ছে চালান। তারপর আসি কোশ্চেন নাম্বার 2 নাম্বার, কোনটি লেনদেনের প্রমাণপত্র নয়? লেনদেনের প্রমাণপত্র নয় যেটা, সেটা হচ্ছে লেটার অফ ক্রেডিট। লেটার অফ ক্রেডিট এটা ব্যবহার করা হয় আমদানি রপ্তানি ব্যবসায়ের ক্ষেত্রে, বাট এটা লেনদেনের প্রমাণপত্র হিসেবে বিবেচিত হবে না।
2 এর অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার ডি। তারপরে আসি পরবর্তী প্রশ্ন। এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে মেশিন হিসাবে কত টাকা ডেবিট করতে হবে। মেশিন আপনি কিনছেন, কত টাকা আপনি ডেবিট করবেন। দেখেন বারাকা লিমিটেড তারা হচ্ছে 5 লক্ষ এই টাকায় একটা মেশিন ক্রয় করে, তাহলে এটা হচ্ছে মেশিনের ক্রয় মূল্য। তারপরে মেশিনের পরিবহন খরচ কত, 2000 টাকা, তাহলে ক্রয় মূল্যের সাথে তো পরিবহন খরচ যোগ হবে। তারপরে বলা আছে সংস্থাপন ব্যয়, সংস্থাপন খরচ এটাও ক্রয় মূল্যের সাথে যোগ হবে, কত হইল 20,000 টাকা, তাহলে 5,22,000 টাকা। তারপরে বলা আছে মেশিনটা চালু করার আগে মেশিনটার পরীক্ষা করার জন্য খরচ করা হয়েছে কত, 10,000 টাকা, এটা সংস্থাপন করার খরচ, এটাকেও আপনার ক্রয় মূল্যের সাথে যোগ করে দিতে হবে। তারপরে ওই মেশিনের লাইসেন্স ফি হচ্ছে কত, 3,000 টাকা। আর দুর্ঘটনার জন্য কি দেওয়া আছে, বিমা খরচ, দুর্ঘটনার বিমা খরচ এবং লাইসেন্স ফি, এই দুইটা বিষয় আপনাকে প্রত্যেক বছরে দিতে হবে। কোনটা কোনটা, লাইসেন্স ফি আর দুর্ঘটনার বিমা, এই দুইটাকে বলা হবে হচ্ছে স্যার মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, কারণ এই ব্যয়গুলো আপনাকে প্রত্যেক বছরে এগুলো দিতে হবে। তাহলে প্রতি বছর যেগুলো দিবেন সেগুলো হচ্ছে মুনাফা জাতীয়, দুর্ঘটনার বিমা আর হচ্ছে কি লাইসেন্সের ফি। তাই এই দুইটা মেশিনের মূল্য হিসেবে ডেবিট হবে না। মেশিনের মূল্য হিসেবে ডেবিট হবে কোনটা কোনটা, এই যে ক্রয় মূল্য 5 লক্ষ টাকা, ক্রয়ের পরিবহন খরচ 2,000 টাকা, সংস্থাপন খরচ হচ্ছে 20,000, আর চালু করার আগের যে পরীক্ষা খরচ 10,000, তাহলে মোট কত হলো 5,32,000 টাকা। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, 5,32,000 টাকা। এই খরচগুলো একবার হচ্ছে, তাই ওগুলো হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। ক্রয় মূল্য, পরিবহন খরচ একবারই পরিবহন করা হবে, একবারই সংস্থাপন করা হবে, চালুর আগে একবার পরীক্ষা খরচ হবে, তাহলে যেই খরচগুলো একবার হয় সেগুলো হচ্ছে মূলধন জাতীয়। আর মূলধন জাতীয় খরচগুলোকেই আপনি কি হিসাবে লিপিবদ্ধ করবেন, সম্পত্তির মূল্য হিসেবে লিপিবদ্ধ হবে। তাহলে যেই খরচগুলো একবার হবে সেগুলো হচ্ছে মূলধন জাতীয়, আর যেই খরচগুলো প্রত্যেক বছর হবে সেগুলো হচ্ছে মুনাফা জাতীয়। আসেন পরবর্তী কোশ্চেন নাম্বার 4-এ যাই। 51,900 টাকা আয়কর প্রদান করা হয়েছে, ডেবিট করতে হবে কোন হিসাবকে। আয়কর যদি আপনি প্রদান করেন, আয়কর প্রদানের জন্য ডেবিট হবে কোনটা, আয়কর প্রদানের জন্য ডেবিট হবে হচ্ছে উত্তোলন হিসাব। এক মালিকানা কারবারে মালিকের যেটা খরচ, কারণ এই আয়করটা কিসের উপর প্রদান করা হবে, আয়ের উপর প্রদান করা হবে। এক মালিকানা ব্যবসায়ে আয়করের জন্য উত্তোলন হিসাবকে ডেবিট করা হয়, তাহলে 4-এর অ্যান্সার হবে হচ্ছে বি নাম্বার অপশন। ওকে, তারপরে যাই পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5। বিনামূল্যে পণ্য বিতরণ, বিনামূল্যে পণ্য বিতরণের জন্য জাবেদা কি হবে জিজ্ঞাসা করা হয়েছে। বিনামূল্যে পণ্য বিতরণের জাবেদা হবে বিজ্ঞাপন ব্যয় হিসাব ডেবিট আর হচ্ছে ক্রয় হিসাব ক্রেডিট। এটা সনাতন হিসাব বিজ্ঞান বা কালীন প্রথা অনুযায়ী, কালীন নিয়ম অনুযায়ী ক্রয় হিসাবকে ক্রেডিট করা হবে। তারপরে দেখি কোশ্চেন নাম্বার 6-এ বলা আছে ডেবিট নোট, এইটা কখন ব্যবহার করা হবে। ডেবিট নোট ব্যবহার করা হবে কিসের জন্য, ডেবিট নোট ব্যবহার করা হবে হচ্ছে ক্রয় ফেরতের জন্য, ক্রয় ফেরত। তাহলে খেয়াল করে দেখেন এ নাম্বার অপশনটা হচ্ছে অ্যান্সার। ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে, ধারে যে পণ্যটা ক্রয় করছি সেই পণ্যটা আমরা যখন ফেরত পাঠাই তখন আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ডেবিট নোট। আর বি নাম্বার অপশনে দেখেন বলছে ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার ক্ষেত্রে, পণ্যদ্রব্য যদি ফেরত আসে তখন আমরা যেই নোট ব্যবহার করব সেটাকে বলা হবে হচ্ছে ক্রেডিট নোট, সেটাকে বলা হবে হচ্ছে ক্রেডিট নোট। তাহলে ধারে বিক্রয়ের জন্য ক্রেডিট নোট ব্যবহার করা হবে আর ধারে ক্রয়ের জন্য ডেবিট নোট ব্যবহার করা হবে। এই নাম দুইটা স্যার মনে রাখেন। ওকে, সামনে যাই এবার পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7-এ বলা আছে 15% হচ্ছে ভ্যাট সহ পণ্য ক্রয় 69,000 টাকা হলে ভ্যাটের পরিমাণ কত নির্ণয় করা লাগবে। আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই বছর 2025-26 সেশনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে আসছে, ভ্যাটের পরিমাণ নির্ণয় করতে হবে। আমাদের
ক্রয়ের পরিমাণ কত? ৬৯,০০০ টাকা। তাহলে লিখে নিলাম ৬৯,০০০ টাকা ইন্টু ভ্যাটের পরিমাণের নিয়ম হচ্ছে 15 ডিভাইডেড বাই 115, 15/115, এটা দ্বারা হচ্ছে ভ্যাট নির্ণয় করতে হয়। আসেন এখানে ভ্যাটের হিসাবটা আমরা নির্ণয় করে নিই। 15/115, 15 দিয়ে যদি আপনি 115কে কাটাকাটি করতে চান, আপনি 5 দিয়ে কাটেন, 5 দিয়ে কাটলে হচ্ছে 3 5 15 আর হচ্ছে 5 23, 5 23 হচ্ছে কত? 115। তাহলে আমরা 5 দিয়ে কাটাকাটি করে নিলাম, 5 দিয়ে কাটলে 3 5 15 আর 115কে 5 ভাগ করলে হচ্ছে 23। এবার 23 দিয়ে 69 আপনি কাটতে পারেন, 23 69-এর মধ্যে যাবে হচ্ছে 3 বার, তাহলে এখানে হচ্ছে 3000 টাকা। 3000কে 3 দ্বারা গুণ, 3000কে 3 দ্বারা গুণ করলে 3 3-কে কত হবে? 9000 টাকা। তাহলে আমাদের ভ্যাটের পরিমাণ হবে হচ্ছে এই 9000 টাকা। দেখেন ক্যালকুলেশন বুঝছে কিনা? ভ্যাটের পরিমাণ হচ্ছে কত? 9000 টাকা। 9000 টাকা হবে হচ্ছে ভ্যাটের পরিমাণ। পরবর্তী প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 8, লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কোনটা? লেনদেন সবার শেষে যেখানে থাকে, লেনদেনের প্রাথমিক জায়গাটা হচ্ছে জাবেদা, আর সর্বশেষ বা চূড়ান্ত আশ্রয়স্থলটাকে বলা হয় হচ্ছে খতিয়ান। লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল বলা হবে হচ্ছে খতিয়ানকে। তারপরে দেখেন প্রশ্ন নাম্বার 9 বলে দেওয়া আছে পণ্য বিক্রয় ও আয়ের জন্য, পণ্য বিক্রয় ও আয়ের জন্য যে ভাউচার, সেটাকে কোন ভাউচার বলা হবে? আমরা শিখে আসছিলাম আয়, আয়ের স্বাভাবিক ব্যালেন্স হচ্ছে ক্রেডিট, তাহলে আয়ের জন্য কোন ভাউচার হবে? ক্রেডিট ভাউচার। আয়ের জন্য হবে হচ্ছে ক্রেডিট ভাউচার। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন 2025-26-এর। আয়ের জন্য হবে ক্রেডিট ভাউচার। তাহলে স্যার ব্যয়ের জন্য কোনটা? খরচের জন্য কোনটা? ব্যয়ের জন্য হবে হচ্ছে স্যার ডেবিট ভাউচার, ব্যয়ের জন্য হবে ডেবিট ভাউচার, আর আয়ের জন্য হচ্ছে ক্রেডিট ভাউচার। বুঝতে পারছি? আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 9 নাম্বার প্রশ্ন দেখে, কোশ্চেন নাম্বার 10-এ বলা আছে নগদে টেবিল পুনরায় বিক্রয়ের জন্য, পুনঃবিক্রয়ের জন্য ক্রয় করা হয়েছে। টেবিল আপনি ক্রয় করছেন, তবে সেটা উদ্দেশ্যটা কি? পুনরায় বিক্রয়ের জন্য। আমরা পুনরায় বিক্রয়ের জন্য যেটা ক্রয় করি সেটাকে আমরা পণ্য হিসেবে বিবেচনা করতে হবে, আর ব্যবহারের জন্য করলে সেটাকে তখন আমরা সম্পত্তি বলতে পারতাম। তাহলে টেবিল যখন পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় তখন জাবেদা হবে এইটা, সি নাম্বার অপশন। ক্রয় হিসাবকে করবেন আপনি ডেবিট, আর নগদান হিসাবকে আপনি লিখবেন হচ্ছে ক্রেডিট। তারপরে দেখি কোশ্চেন নাম্বার 11-তে বলা আছে যদি বাকিতে বিক্রিত পণ্য ক্রেতার নিকট থেকে ফেরত আসে, আপনি পণ্য বিক্রয় করছেন, সেই পণ্যটা ক্রেতার কাছ থেকে ফেরত আসছে, ক্রেতার কাছ থেকে যদি ফেরত আসে মানে আপনি ফেরত গ্রহণ করছেন, তাহলে এটাকে আপনি কোন জাবেদায় লিখবেন? অবশ্যই বিক্রয় ফেরত জাবেদায় লিখবেন। তাহলে যদি আমাদের কাছে পণ্যদ্রব্য ফেরত আসে তাহলে আমরা কোন জাবেদায় লিখব স্যার? বিক্রয় ফেরত জাবেদায়। প্রশ্ন হচ্ছে সাধারণত যে বহিতে লিপিবদ্ধ করা হয়, তাহলে বিক্রয় ফেরতের জন্য কোন জাবেদায় লিখতে হবে? বিক্রয় ফেরত জাবেদায় লিখতে হবে। অপশনে দেখেন কোথাও বিক্রয় ফেরত জাবেদা এই নামটা দেওয়া নাই, তখন কি হবে? বিক্রয় ফেরত কোন ধরনের জাবেদা? বিক্রয় ফেরত হচ্ছে একটা বিশেষ জাবেদা, বিক্রয় ফেরত হচ্ছে একটা বিশেষ জাবেদা। সো যে লেনদেন বিশেষ জাবেদায় লেখা যাবে না তাকে লিখতে হবে কোথায়? সাধারণ জাবেদায় লিখতে হবে। যদি অপশনে বিক্রয় ফেরত জাবেদা থাকতো সেটা অ্যান্সার হতো, বিক্রয় ফেরত জাবেদা দেওয়া নাই, তাই অ্যান্সার হবে কোনটা? সাধারণ জাবেদা। ঠিক আছে, আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন, নিচের বিষয়গুলোর কোনটি জাবেদায় লিপিবদ্ধ করা উচিত? শুধু যখন প্রশ্নে জাবেদা দেওয়া থাকবে, শুধু জাবেদা দেওয়া থাকলে এটা সাধারণ জাবেদাকে নির্দেশ করবে, শুধু জাবেদা দেওয়া থাকলে এটা সাধারণ জাবেদাকে নির্দেশ করবে। আর সাধারণ জাবেদায় হচ্ছে সম্পত্তি সম্পর্কিত লেনদেনগুলোকে লিখতে হয়। আসবাবপত্র বাকিতে ক্রয়, অতিরিক্ত যন্ত্রপাতি বিক্রয়,
এই সম্পত্তি সম্পর্কিত লেনদেনগুলোকে শুধু জাবেদা বা সাধারণ জাবেদায় লিখতে হবে। তাহলে 2 এবং 4 দেওয়া আছে অপশন নাম্বার ডিতে। তাহলে যখনই প্রশ্নে শুধু জাবেদা বলা হবে, শুধু জাবেদা বললে আপনি বুঝবেন কোথায় লিখতে হবে, সাধারণ জাবেদায় লিখতে হবে। আর এখানে বাকি যেগুলো দেওয়া আছে, 1 নাম্বার নগদে ক্রয়ের জন্য পরিশোধ, এটাকে লিখবো আমরা নগদ প্রদান জাবেদায়। কোন জাবেদায় লিখব? নগদ প্রদান জাবেদায় লিখব। বাকিতে জিনিসপত্র বিক্রয়, তার মানে হচ্ছে এটাকে লিখতে হবে হচ্ছে বিক্রয় জাবেদায়। বাকিতে জিনিসপত্র বিক্রয় লিখবেন হচ্ছে আপনি বিক্রয় জাবেদায়। নগদ প্রাপ্তি, নগদ প্রদান, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, এগুলোকে বলা হবে হচ্ছে বিশেষ জাবেদা। বাট পরীক্ষার মধ্যে শুধু যখন জাবেদার কথা বলা হবে, শুধু জাবেদা বললে বুঝতে হবে এটা কি, এটা সাধারণ জাবেদাকে নির্দেশ করে। আর সাধারণ জাবেদা মানে হচ্ছে সম্পত্তি সম্পর্কিত লেনদেনগুলোকে বোঝানো হচ্ছে। কোশ্চেন নাম্বার 13 দেখি আমরা। একটা মেশিনের ক্রয় মূল্য বলা আছে 80,000 টাকা, এর পরিবহন খরচ ক্রয় মূল্যের সাথে যোগ করে দেখাতে হবে। স্থাপন খরচ এটাকেও ক্রয় মূল্যের সাথে যোগ করে দেখাইতে হবে। কিন্তু বার্ষিক লাইসেন্স ফি প্রত্যেক বছরে দিতে হবে। বার্ষিক লাইসেন্স ফি যেহেতু প্রত্যেক বছরে হবে, তাই এটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়। আর এই মুনাফা জাতীয় ব্যয় এটাকে কিন্তু আমরা ক্রয় মূল্যের সাথে যোগ করে দেখাবো না। তাহলে ক্রয় মূল্যের সাথে যোগ হবে কোনটা? পরিবহন খরচ আর স্থাপন খরচ। তাহলে মোট কত হয়? 80,000 টাকা যোগ হচ্ছে 1,500, মানে 81,500 যোগ হচ্ছে 3,000, তার মানে কত হইল? 84,500। কোথায় আছে? অপশন নাম্বার এতে 84,500। স্যার বার্ষিক লাইসেন্স ফি কেন আনলাম না? কারণ বার্ষিক লাইসেন্স ফি এইটা প্রত্যেক বছরে দিতে হবে, অর্থাৎ মুনাফা জাতীয়, এটা ক্রয় মূল্যের সাথে যোগ হবে না। ওকে, আসেন পরবর্তী প্রশ্নে যাই। 13 পর্যন্ত পড়লাম। কোশ্চেন নাম্বার 14তে যেতে চাই। 14 নম্বরে বলছে বিক্রয় চালানের পণ্যের মূল্য ভুলবশত যদি বেশি ধার্য করা হয়, তাহলে যা দ্বারা এই ভুলটা সংশোধন করা হয়। বিক্রয় চালানে যদি আপনার কোনো পণ্যদ্রব্যের দাম আপনি বেশি লিখে থাকেন, সেক্ষেত্রে যেই ভুলটা হচ্ছে এই ভুল সংশোধন করব, যার মাধ্যমে সেটা হচ্ছে ক্রেডিট নোট। বিক্রয় সম্পর্কিত কোনো কিছু হলে আমরা ক্রেডিট নোটের মাধ্যমে শুদ্ধ করব। আর যদি আমাদের ক্রয় চালানে কোনো ভুল হয়ে থাকে, ক্রয় চালানের ভুল শুদ্ধ করার জন্য কোনটা ব্যবহার করা হবে? ডেবিট নোট ব্যবহার করা হবে। ক্রয় চালানের ভুলের জন্য হচ্ছে ডেবিট নোট, আর বিক্রয় চালানের ভুলের জন্য হচ্ছে ক্রেডিট নোট ব্যবহার করা হবে। তারপরে কোশ্চেন নাম্বার 15তে বলা হচ্ছে কোন প্রকার নোটে ফেরত পণ্যের বিবরণ, মূল্য এবং ফেরতের কারণ বিক্রেতাকে জানানো হয়। বিক্রেতাকে জানানো হয় যে নোটের মাধ্যমে, সেটাকে আমরা বলবো হচ্ছে ডেবিট নোট। ডেবিট নোটের মাধ্যমে আমরা হচ্ছে বিক্রেতাকে জানিয়ে থাকি। পরবর্তী আরও কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলো দয়া করে আপনারা একটু পড়ে নেবেন। আমি জাবেদা থেকে আর বেশি প্রশ্ন সমাধান করাইতে চাই না। জাবেদা মোটামুটি সহজ টপিক, যে প্রশ্নগুলো আমরা সমাধান করাই দিলাম, বাকি প্রশ্নগুলো আশা করি আপনারা সমাধান করে নিতে পারবেন। আমরা একটু সামনে গিয়ে আমাদের পরবর্তী আজকের টপিকে দেখতে চাই। দেখেন, জাবেদা টপিক থেকে আপনাদের প্র্যাকটিস করার জন্য অনেকগুলা প্রশ্ন, সব মিলে কয়টা? প্রায় 32 পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে। আমি হচ্ছে প্রায় 17 বা 18 পর্যন্ত অর্ধেকটা পড়াই দিলাম, বাকি অর্ধেকটুকু আপনারা একটু মনোযোগ সহকারে পড়বেন। আর এই প্রশ্নগুলোর উত্তরগুলো সবই আপনাদেরকে দেওয়া আছে। আপনারা ক্লাসের শুরুতে অনেকে হচ্ছে কমেন্টে আমাকে জানাইছিলেন যে পিডিএফ নিয়ে বিষয়। আপনারা সবাই কি পিডিএফ কোথায় পাওয়া যায় এই সম্পর্কে ওয়াকিবহাল জানেন? গত ক্লাসের পিডিএফ কি সবাই পাইছেন? পেয়ে থাকলে আজকের ক্লাসে আমি যেটা পড়াচ্ছি এটার পিডিএফও কিন্তু অলরেডি আপনাদের গুগল ড্রাইভে আপলোড করে দেওয়া আছে, পেয়ে যাবেন। ক্লাস শেষ হইলেই আপনারা এটার গুগল ড্রাইভে গেলেই এটার পিডিএফ পাবেন।
আমি যে পিডিএফগুলো আপনাদেরকে দিচ্ছি সেই পিডিএফের মধ্যে পাশে উত্তরগুলো দেওয়া থাকে। সো আপনারা যখন পড়বেন এই পাশের দেওয়া উত্তরগুলো মিলিয়ে আপনারা দেখার চেষ্টা করবেন। গতকালকের ক্লাসের পিডিএফ পাইছেন কিনা সবাই আমাকে একটু কমেন্টে লিখে জানান। পিডিএফ নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা? গতকালকে হিসাব সমীকরণ পড়াইছি, হিসাব সমীকরণ ক্লাসের পিডিএফ পাইছেন কিনা? যদি না পেয়ে থাকেন একটু কমেন্টে আমাকে লিখে জানান। এবং আপনাদের ক্লাস শুরু হওয়ার আগে আমি একটা পোস্ট করে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে গুগল ড্রাইভ এর লিঙ্ক কোথায় পাওয়া যাবে, কমেন্টে স্যার দেওয়া আছে, সবাই একটু চেক করে নিয়েন। আপনাদের কমার্সের যতগুলো সাবজেক্টের ক্লাস হবে, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, সবগুলো ক্লাসের পিডিএফ আপনারা একটা জায়গাতেই পাবেন। সাবজেক্ট ওয়াইজ আলাদা করে দেওয়া থাকবে। প্রত্যেকটা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরপরই আপনারা পিডিএফগুলো পাবেন। সবাই পাইছেন কি না? জি, ওকে, ফাইন। আসেন শুরু করি আমাদের ক্লাসের পরবর্তী টপিক, সেটা নাম হচ্ছে খতিয়ান। খতিয়ান থেকে অল্প কিছু পড়া, খতিয়ান অল্পতেই শেষ হয়ে যাবে। খেয়াল করে দেখেন খতিয়ান কি? খতিয়ানকে বলা হয় হিসাব নিকাশের পাকা বই বা স্থায়ী বই বা লেনদেনের চূড়ান্ত আশ্রয়স্থল। সমস্ত লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল বলা হয় হচ্ছে খতিয়ানকে। খতিয়ানে যাবতীয় লেনদেনের বিভিন্ন প্রকার পক্ষসমূহকে পৃথক পৃথক শিরোনামে সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধভাবে সংক্ষিপ্ত আকারে এগুলাকে লিপিবদ্ধ করা হয়ে থাকে। এখানে মূল বক্তব্য হচ্ছে স্যার শ্রেণীবদ্ধ করা, অর্থাৎ লেনদেনগুলোকে আমরা কি করি? শ্রেণীবিন্যাস করি। লেনদেনকে আমরা জাবেদার মধ্যে করি হচ্ছে লিপিবদ্ধ, আর খতিয়ানের মধ্যে এনে কি করি? আমরা শ্রেণীবিন্যাস করি। শ্রেণীবিন্যাস হচ্ছে খতিয়ানকে নির্দেশ করে। এবং এখানে দেখেন বলে দেওয়া আছে সমজাতীয় এক একটি পক্ষকে খতিয়ানের এক একটি পৃষ্ঠায় নির্দিষ্ট শিরোনামের অধীনে সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করা হয়, যেটাকে আমরা এক কথায় হচ্ছে হিসাব নামে অভিহিত করে থাকি। আর মনে রাখবেন একটা প্রতিষ্ঠানের সকল হিসাবের সমষ্টিগত রূপকেই কি বলে? খতিয়ান বলে। একটা ব্যবসায় প্রতিষ্ঠানের যতগুলো হিসাব থাকে সবগুলো হিসাবকে একসাথে কি বলা হবে? খতিয়ান নামে অভিহিত করা হবে। তো যে কোনো লেনদেনের প্রাথমিক আশ্রয়স্থল হচ্ছে জাবেদা, আর স্থায়ী বা চূড়ান্ত বা সর্বশেষ আশ্রয়স্থল বলা হবে কাকে? খতিয়ানকে। আসেন পরবর্তীতে আমরা দেখি খতিয়ানকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সাধারণ খতিয়ান, একটা হচ্ছে সহকারী খতিয়ান। সাধারণ খতিয়ান কি? সাধারণ খতিয়ানে একটা প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্ব সম্পর্কিত সকল হিসাব, একটা ব্যবসায়ের সকল হিসাব সংরক্ষণ করা হয়, যেখানে সেটাকে বলা হবে হচ্ছে সাধারণ খতিয়ান। অথবা একটা ব্যবসায়ের আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য যত হিসাব দরকার সকল হিসাব কোথায় থাকবে? সাধারণ খতিয়ানে সংরক্ষিত থাকবে। একটা ব্যবসায় প্রতিষ্ঠানের যত রকমের হিসাব নিকাশ আছে কোথায় পাওয়া যাবে? খতিয়ানে। কোন খতিয়ান সেটা? সাধারণ খতিয়ান। এই নামটা মনে রাখেন যে সকল হিসাব কোথায় পাওয়া যায়? সাধারণ খতিয়ানে। এবার দেখেন হচ্ছে সহকারী খতিয়ান, যার ইংরেজি নাম হচ্ছে স্যার সাবসিডিয়ারি লেজার। সহকারী খতিয়ান থেকে মনে রাখবেন এখানে সকল হিসাব পাওয়া যাবে না। তাহলে সহকারী খতিয়ানে স্যার কি পাওয়া যাবে? সহকারী খতিয়ানে পাওয়া যাবে হচ্ছে শুধুমাত্র দেনাদারদের এবং পাওনাদারদের। দেনাদার মানে হচ্ছে প্রাপ্য হিসাব, পাওনাদার মানে হচ্ছে প্রদেয় হিসাব। দেনাদার এবং পাওনাদারদের স্বতন্ত্র বা ব্যক্তিগত হিসাব, দেনাদার পাওনাদারদের স্বতন্ত্র হিসাব, অথবা বলা যেতে পারে হচ্ছে ব্যক্তিগত হিসাব। ইন্ডিভিজুয়ালি আপনি একজন দেনাদারের কাছে কত টাকা পান, বা ইন্ডিভিজুয়ালি একজন পাওনাদার আপনার কাছে কত টাকা পায়, দেনাদার পাওনাদারদের স্বতন্ত্র বা ব্যক্তিগত হিসাব কোথায় পাওয়া যাবে? সহকারী খতিয়ানে। তাহলে সহকারী খতিয়ানে দেনাদার পাওনাদারের পাওয়া যাবে ব্যক্তিগত হিসাব, কিন্তু দেনাদার পাওনাদার অথবা যে কোনো প্রকার হিসাবের সমষ্টি বা হচ্ছে যোগফল, সমষ্টি বা যোগফল কোথায় পাওয়া যাবে? মনে রাখবেন সমষ্টি বা যোগফল পাওয়া যাবে সাধারণ খতিয়ানে, আর
স্বতন্ত্র বা ব্যক্তিগত হিসাব, এটা কোথায় পাওয়া যাবে? সহকারী খতিয়ানে পাওয়া যাবে। সহকারী খতিয়ান দুইটা, একটা হচ্ছে প্রাপ্য হিসাব বা দেনাদার সহকারী খতিয়ান, আরেকটা হচ্ছে প্রদেয় হিসাব বা পাওনাদার সহকারী খতিয়ান। দেনাদার সহকারী খতিয়ানে দেনাদারের ব্যক্তিগত হিসাব, পাওনাদার সহকারী খতিয়ানে পাওনাদারদের ব্যক্তিগত হিসাব। কিন্তু দেনাদার পাওনাদারের সমষ্টি বা যোগফল, যখনই সমষ্টি বা যোগফল বলবে তখন অ্যান্সার হবে কোনটা? সমষ্টি বা যোগফল বললে অ্যান্সার হবে সাধারণ খতিয়ান, আর স্বতন্ত্র হিসাব ব্যক্তিগত হিসাব বললে অ্যান্সার হবে সহকারী খতিয়ান। খেয়াল করেন, এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ লাইন লিখে দেওয়া আছে, এই নামগুলো আপনারা একটু মনোযোগ সহকারে পড়ে নিয়েন। তবে এই লাইন দুইটা খুবই ইম্পর্টেন্ট, দাগাই দিচ্ছি আমি, খেয়াল করেন। প্রাপ্য হিসাব বা দেনাদার বা বিক্রয় হিসাব সহকারী খতিয়ানে ক্রেতা বা গ্রাহকদের অর্থাৎ দেনাদারদের ব্যক্তিগত হিসাব সমূহ স্বতন্ত্রভাবে সংরক্ষণ করা হয়। একই রকম নাম প্রদেয় হিসাব বা পাওনাদার বা ক্রয় হিসাব সহকারী খতিয়ানে বিক্রেতা বা সরবরাহকারীদের অথবা পাওনাদারদের ব্যক্তিগত হিসাবসমূহ স্বতন্ত্রভাবে সংরক্ষণ করা হয়। তাহলে পাওনাদার এবং দেনাদার ব্যক্তিগত হিসাব বললে পাওয়া যাবে কোথায়? সহকারী খতিয়ানে। আর এই সহকারী খতিয়ানগুলোর জন্য নাম যা যা লিখে দেওয়া আছে একটু মনোযোগ সহকারে এই নামগুলো একটু পড়তে হবে আপনাদের। এখান থেকে নিয়ন্ত্রণ হিসাব, এই নামটাও একটু পড়ে নিয়েন, তেমন ইম্পর্টেন্ট না, জাস্ট জানার জন্য। তারপর এখান থেকে আরও কিছু তথ্য দেওয়া আছে, এখান থেকে আপনি যেটা পড়বেন, এই যে এই পয়েন্টটা, সহকারী খতিয়ান। সহকারী খতিয়ানে দেনাদার পাওনাদারদের স্বতন্ত্র বা ব্যক্তিগত হিসাবসমূহ সংরক্ষণ করা হয় বর্ণের ক্রমানুসারে, অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী। অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী সংরক্ষণ করা হয় হচ্ছে তাদের দেনাদার পাওনাদারদের ব্যক্তিগত হিসাব। যেমন কারো নাম হচ্ছে সে ফর এক্সাম্পল আরিফ, আরেকজনের নাম হচ্ছে সে ফর এক্সাম্পল জামান। সো আরিফের নাম এ দিয়ে শুরু, এটা আসবে হচ্ছে প্রথমে, আর জামান একদম শেষ অক্ষর, জামানের নাম আসবে কোথায়? সবার লাস্টে। তাহলে এটাকে বলা হয় হচ্ছে অ্যালফাবেটিক অর্ডার। এ বি সি ডির যে সিকোয়েন্সটা বা সরয় সরয় ক খ যে সিকোয়েন্স, এটাকেই অ্যালফাবেটিক অর্ডার বা বর্ণের ক্রমানুসারে বলা হয়। যার নাম এ দিয়ে শুরু তার নাম আগে আসবে, যার নাম বি দিয়ে শুরু তার নামটা এর পরে আসবে, এটাকে বর্ণের ক্রমানুসারে বলা হয়। তাহলে বর্ণের ক্রমানুসারে হিসাব সংরক্ষণ করা হয় কোথায়? সহকারী খতিয়ানে, যেখানে দেনাদার ও পাওনাদারদের ব্যক্তিগত হিসাবগুলোকে সংরক্ষণ করা হয়। তারপরে এখান থেকে আসেন কয়েকটা কোশ্চেন আমরা দেখাই দিচ্ছি আপনাদের, এই প্রশ্নগুলো একটু আমরা এই খতিয়ান সম্পর্কিত আসেন দুই তিনটা প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করি। বোর্ডে কোশ্চেন দেওয়া আছে, আপনারা দ্রুত কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করেন। কোশ্চেন নাম্বার 1, লিপিবদ্ধকরণের দৃষ্টিকোণ থেকে আমরা জাবেদা এবং হচ্ছে খতিয়ান এদের মধ্যে সম্পর্কটা কোথায় খুঁজে বের করার চেষ্টা করব।
ওকে, লিপিবদ্ধকরণের দৃষ্টিকোণ থেকে জাবেদা এবং খতিয়ানের মধ্যে সম্পর্ক জিজ্ঞাসা করা হয়েছে। সম্পর্কটা কি? খতিয়ানে লিপিবদ্ধকরণের উৎস, খতিয়ানে লিপিবদ্ধকরণের উৎস বলা হবে কাকে? জাবেদাকে। আগে হচ্ছে জাবেদা, তারপরে গিয়ে আসবে হচ্ছে খতিয়ান। তারপরে কোশ্চেন নাম্বার 2, খতিয়ান কি জিনিস? খতিয়ান কি? খতিয়ান হচ্ছে প্রতিষ্ঠান কর্তৃক স্বীকৃত সকল হিসাবের একটা সংগ্রহ বা কালেকশন বলা হয় এইটাকে। ওকে, পরবর্তী প্রশ্নে যাই। কোশ্চেন নাম্বার 3, নিচের কোন সম্পর্কটা যুক্তিসঙ্গতভাবে স্থাপন করা যায়? নিচের কোন সম্পর্ক যুক্তিসঙ্গতভাবে স্থাপন করা যায়? যায় না, স্থাপন করা যাবে না, এটা হচ্ছে প্রশ্ন। দেখি উত্তর খুঁজে বের করেন। যে সম্পর্কটাকে লজিক্যালি স্থাপন করা যাবে না, লজিক্যালি স্থাপন করা যায় না যেটা, সেটা হচ্ছে অপশন নাম্বার ডি। দেখেন স্যার, ক্যাশ মেমো এর সাথে নগদান বইয়ের সম্পর্ক আছে, কিন্তু নগদান বইয়ের সাথে ক্রয় জাবেদার কোনো সম্পর্ক নাই। কারণ নগদান বইতে আপনি হচ্ছে নগদে সম্পর্কিত লেনদেনগুলোকে লেখেন, আর ক্রয় জাবেদায় লেখেন কি আপনি ধারে বা বাকিতে ক্রয় লেখেন। সো এক জায়গাতে নগদ আসে, এক জায়গাতে নগদটা আসে না, ধারে বা বাকিতে ক্রয় আসে। সো এইটাকে লজিক্যালি স্থাপন করা সম্ভব না। অ্যান্সার হবে ডি নাম্বার অপশন। তারপরে কোশ্চেন নাম্বার 4, গ্রাহক। গ্রাহক বলতে কাকে বোঝানো হবে? গ্রাহক মানে হচ্ছে দেনাদার। গ্রাহক বলতে আমরা বুঝাই কাকে? দেনাদার। দেনাদার বাজার অন্য নাম বলা যেতে পারে হচ্ছে প্রাপ্য হিসাব। গ্রাহক, দেনাদার, অথবা আমরা বলতে পারি হচ্ছে ক্রেতা। গ্রাহক, দেনাদার বা ক্রেতা, এদের ব্যক্তিগত হিসাব কোথায় পাওয়া যাবে? বিক্রয় খতিয়ানে পাওয়া যাবে। বিক্রয় খতিয়ানে আমরা হচ্ছে পাবো দেনাদারদের বা গ্রাহকদের ব্যক্তিগত হিসাব। এই প্রশ্নটা আপনার পরীক্ষার জন্য বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 5, যেখানে বলা আছে সরবরাহকারী। সরবরাহকারী বলতে আমরা যাদেরকে বুঝাই, সরবরাহকারী মানে হচ্ছে বিক্রেতা, অথবা বলা যেতে পারে হচ্ছে পাওনাদার, অথবা বলা যেতে পারে হচ্ছে প্রদেয় হিসাব। সরবরাহকারী, বিক্রেতা, পাওনাদার বা প্রদেয় হিসাব, এদের ব্যক্তিগত হিসাব পাওয়া যাবে কোথায়? এদের ব্যক্তিগত হিসাব পাওয়া যাবে হচ্ছে ক্রয় খতিয়ানে। অ্যান্সার হবে হচ্ছে অপশন নাম্বার সি। কোশ্চেন নাম্বার 6, তারপরে বলা আছে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী সমূহে প্রাপ্ত সকল হিসাব যে বইতে পাওয়া যায়, সকল হিসাব যে বইতে পাওয়া যাবে সেটাকে বলা হবে সাধারণ খতিয়ান। অ্যান্সার হবে অপশন নাম্বার এ, সকল হিসাব পাওয়া যাবে সাধারণ খতিয়ানে। আর সহকারী খতিয়ানে পাওয়া যাবে স্বতন্ত্র বা ব্যক্তিগত হিসাব। স্বতন্ত্র বা ব্যক্তিগত হিসাব পাওয়া যাবে হচ্ছে কোথায়? স্বতন্ত্র বা ব্যক্তিগত হিসাবটা পাওয়া যাবে হচ্ছে সহকারী খতিয়ানে। কিন্তু সমষ্টি বা যোগফল বা সকল হিসাব কোথায় পাওয়া যাবে? সাধারণ খতিয়ান। তখন হবে হচ্ছে উত্তর। আরও কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে, এগুলো আপনাদের কাজ, এগুলো আপনারা নিজেরা মনোযোগ সহকারে একটু পড়ে নিয়েন। এগুলো খতিয়ান সম্পর্কিত বেশ সহজ কিছু প্রশ্ন। প্রায় কয়টা প্রশ্ন দেওয়া আছে এখানে? 23 পর্যন্ত। খতিয়ান থেকে 23 পর্যন্ত যে প্রশ্নগুলো, এগুলো আপনারা নিজেরা মনোযোগ সহকারে পড়বেন। আসেন তারপরে পরবর্তী টপিক দেখাই দেই আমি, সেটা হচ্ছে নগদান বই। নগদান বইতে আমরা সাধারণত সকল প্রকারের নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান সম্পর্কিত লেনদেনকে লিপিবদ্ধ করি। নগদান বইকে আমরা বেসিক্যালি 4 ভাগে ভাগ করতে পারি। 1 ঘর নগদান বই, 2 ঘর নগদান বই, 3 ঘরা, আর একটা হচ্ছে খুচরা নগদান বই। এই খুচরা নগদান বই সংরক্ষণ করার জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করি সেটাকে অগ্রদত্ত পদ্ধতি বলা হয়। এই দেখেন, খুচরা নগদান বইয়ের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হবে? অগ্রদত্ত পদ্ধতি। আর এই অগ্রদত্ত পদ্ধতির মানে হচ্ছে, অগ্রদত্ত পদ্ধতির মানে হচ্ছে আপনি মাসের শুরুতে বা বছরের শুরুতে অগ্রিম কিছু টাকা দিয়ে রাখবেন খুচরা ক্যাশিয়ারকে। খুচরা ক্যাশিয়ার সেই টাকাটা থেকে সারা মাসের যে খুচরা খরচগুলো হবে,
খুচরা খরচ কীরকম, যেমন মণিহারি কেনার খরচ, নাস্তা খরচ, রিক্সা ভাড়া ইত্যাদি ছোটোখাটো যে খরচগুলো হয়। তাহলে ছোটোখাটো খরচগুলো সম্পাদনের জন্য আপনি যেই বই ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার খুচরা নগদান বই। আর খুচরা নগদান বইয়ের জন্য যে অগ্রদত্ত পদ্ধতি, এখানে বছরের শুরুতে বা মাসের শুরুতে আপনাকে কিছু টাকা অগ্রিম আগে দিয়ে রাখে, সেখান থেকে আপনি খুচরা খরচগুলো করতে থাকেন। খুচরা খরচ করার পরে মাসের শেষে আবার আপনাকে কিছু টাকা দিবে। মাসের শেষে কত টাকা দিবে, যত টাকা আপনি খরচ করলেন। সে ফর এক্সাম্পল জানুয়ারি মাসের জন্য আপনাকে অগ্রদত্ত তহবিল হিসেবে জানুয়ারি মাসের 1 তারিখে আপনাকে অগ্রদত্ত তহবিল হিসেবে টাকা প্রদান করলো, ধরলাম হচ্ছে 2000 টাকা অগ্রিম দিয়ে দিল। এখান থেকে আপনি 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 100 টাকা ছোটোখাটো খরচ মিলে সারা মাসে মোট আপনি খরচ করলেন ধরলাম 1700 টাকা। 1700 টাকা হচ্ছে আপনার মোট খরচের পরিমাণ। 1700 টাকা আপনি মোট খরচ করছেন, টাকা দিছিল কত 2000, খরচ করলাম কত 1700, আছে কত পকেটে 300 টাকা আছে। আপনাকে মাসের শেষে অর্থাৎ জানুয়ারি মাসের 31 তারিখে তখন আপনাকে আবার কিছু টাকা দিবে। মাসের শেষে কত টাকা দিবে, যত টাকা আপনি খরচ করছিলাম কত টাকা 1700 টাকা। জানুয়ারি মাসের শেষে আপনাকে কত টাকা দিবে, এই 1700 টাকাই দিবে, যত টাকা আপনি মোট খরচ করেছিলেন। তাহলে 2000 টাকা তো মাসের শুরুতে দিছে, সেখান থেকে আমি 1700 খরচ করছি, আমার পকেটে রয়েছে কত টাকা জমা 300। আমাকে মাস শেষে আবার টাকা দিচ্ছে কত 1700, যা আমি খরচ করছি। তাহলে 1700 আর 300 আগের যেটা জমা, দুটা মিলে আমার ফেব্রুয়ারি মাসের শুরুতে অটোমেটিক আমার পকেটে কত টাকা জমা থাকতেছে 1700 300, মোট মিলে জমা থাকতেছে কত আবার 2000 টাকা। তাহলে এই যে অগ্রদত্ত তহবিল, প্রত্যেক মাসের শুরুতে অটোমেটিক এই তহবিলটা আপনার সৃষ্টি হয়ে যাবে। এই পদ্ধতিটাকেই বলা হয় অগ্রদত্ত পদ্ধতি, যেখানে মাসের শুরুতে একবার টাকা দেয়, এরপর থেকে সবসময় টাকা দিবে কখন, মাসের শেষে। আপনি যত টাকা খরচ করবেন তত টাকাই আপনাকে মাস শেষে দিয়ে দেওয়া হবে। আপনি তো 2000 টাকার বেশি খরচ করা সম্ভব না, সো আপনার 2000 টাকাই প্রত্যেক মাসের শুরুতে আপনার অটোমেটিক ব্যালেন্সে থেকে যাবে। আর এই অগ্রদত্ত পদ্ধতিতে প্রারম্ভিক জের এবং সমাপনী জেরের পরিমাণ অবশ্যই কি থাকবে স্যার, সমান থাকবে। অগ্রদত্ত পদ্ধতিতে প্রারম্ভিক জের এবং সমাপনী জেরের পরিমাণ কি হবে, সমান হবে। আসেন এবার এখান থেকে আমরা পরবর্তীতে কিছু প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। সবার আগে 2 নাম্বার কোশ্চেনটা একটু দেখেন। অগ্রদত্ত খুচরা নগদান বইয়ের ক্যাশিয়ারকে মাসের শেষে যে অর্থ দেওয়া হয়, মাসের শেষে কোন অর্থ দিবেন, সারা মাসে মোট যত টাকা ব্যয় হলো, যত টাকা আপনার খরচ হয়েছে তত টাকাই আপনাকে দিবে কখন, মাসের শেষে দিবে। পরবর্তী আরেকটা প্রশ্ন 1 নাম্বারটা দেখি। নিম্নের কোন আইটেমটি খুচরা নগদান থেকে পরিশোধ করা হয় না? খুচরা নগদান থেকে যেটাকে পরিশোধ করা হয় না, খুচরা খরচ থেকে ডাক মাসুল, অফিস সরবরাহ, তারপর ডাক বাক্সের ভাড়া, এই ছোটোখাটো খরচগুলো পরিশোধ করা হবে। যেটা পরিশোধ করা হবে না সেটা হচ্ছে অফিসের আসবাবপত্র সংযোজন, কারণ আসবাবপত্র কিনতে হইলে আপনার বড় অ্যামাউন্টের টাকা লাগবে, আর এই বড় অ্যামাউন্টের টাকাটা লিখতে হবে কোথায়, মূল নগদান বইতে। এটা আসবে মূল নগদান বইতে, এটা খুচরা নগদান থেকে পরিশোধ করা যাবে না। তাহলে খুচরা নগদান থেকে পরিশোধ করা হবে না, কোনটা হবে না হচ্ছে অফিসের আসবাবপত্র সংযোজন। আর যেটা মাসের শেষে আপনাকে দিবে, কত টাকা দিবে, মোট যত টাকা ব্যয় হলো তত টাকা দিবে হচ্ছে আপনাকে মাসের শেষে। আসেন দেখি পরবর্তী প্রশ্নে যাই আমরা। পরবর্তী প্রশ্ন বলা আছে নগদান বইয়ের নগদ কলামে ক্রেডিট অংশে
200 টাকার জের থাকলে আমরা মনে করব, কি মনে করব? কোন কলামের কথা বলছে? নগদ কলাম। স্যার, নগদান বইয়ের নগদ কলাম এর সারা জীবন হবে হচ্ছে ডেবিট ব্যালেন্স। নগদান বইয়ের নগদ কলামের কখনোই ক্রেডিট ব্যালেন্স হওয়া সম্ভব না। কেন স্যার? কেন ক্রেডিট ব্যালেন্স হবে না? কারণ নগদান বইয়ের নগদ কলামের ক্রেডিট ব্যালেন্স হবে না, কারণ আপনার পকেটে যত টাকা আছে আপনি কি তার চেয়ে বেশি খরচ করতে পারবেন? আপনার পকেটে টাকা আছে 500, আপনি কি 700 টাকা খরচ করতে পারবেন? সম্ভব না। অর্থাৎ নগদান বইয়ের নগদ কলামের কখনোই ক্রেডিট ব্যালেন্স হওয়া সম্ভব না। অর্থাৎ নগদান বইয়ের নগদ কলামের ক্রেডিট ব্যালেন্স মানে হিসাব রক্ষক ভুল করছে, ভুল না হলে এটা হতেই পারে না। পরবর্তী প্রশ্ন দেখতে চাই, 10,000 টাকার পণ্য বিক্রয়ের উপর 15% হারে ভ্যাট আদায় করা হয়েছে, নগদান বইতে কত টাকা লিপিবদ্ধ করতে হবে? নগদান বইতে কত টাকা লিপিবদ্ধ করবেন? নগদান বইতে কত টাকা লিপিবদ্ধ করবেন? ভ্যাট আদায় করছেন, ভ্যাট সহ কত টাকা লিখবেন? টাকার পরিমাণ আসবে কত? 10,000 টাকা, এর উপরে ভ্যাট কত? 15%। তাহলে সব মিলিয়ে টাকার পরিমাণ আসবে কত? নগদান বইতে কত টাকা লিখব? নগদান বইতে লিখতে হবে 11,500 টাকা। 11,500 টাকা হবে হচ্ছে উত্তর। 11,500, রাইট, 11,500 সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যাই, ব্যাংক হিসাবের ক্রেডিট জের কি নির্দেশ করে? আমাদের নগদান বইয়ের নগদ কলামের কখনো ক্রেডিট ব্যালেন্স হয় না, কিন্তু ব্যাংক হিসাবের ডেবিট ব্যালেন্সও হতে পারে, ব্যাংক হিসাবের ক্রেডিট ব্যালেন্সও হতে পারে। প্রশ্ন হচ্ছে ব্যাংক হিসাবের ক্রেডিট জের। ব্যাংক হিসাবের ক্রেডিট জের মানে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনকে নির্দেশ করবে। আর ব্যাংকে হিসাবের যেটা ডেবিট জের, ব্যাংক হিসাবের যদি ডেবিট জের দেওয়া থাকে, ডেবিট জের নির্দেশ করবে হচ্ছে ব্যাংকে জমার উদ্বৃত্তকে। ডেবিট জের ব্যাংক জমার উদ্বৃত্তকে নির্দেশ করে, আর ক্রেডিট জের ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনকে নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন দেখেন, কোশ্চেন নাম্বার 6, বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মাসের শুরুতে খুচরা নগদ তহবিলের উদ্বৃত্ত দেওয়া আছে হচ্ছে 5,000 টাকা। সারা মাসে খরচের পরিমাণ, খরচ করছেন কত টাকা? 3,500 টাকা আপনি খরচ করে ফেলছেন, 3,500। অগ্রদত্ত পদ্ধতিতে মাসের শেষে খুচরা নগদের উদ্বৃত্ত কত হবে? অগ্রদত্ত পদ্ধতির নিয়ম হচ্ছে মাসের শুরুতে যেটা জের, অর্থাৎ প্রারম্ভিক জের, মাসের শুরুতে যেটা সেটাকে বলা হয় প্রারম্ভিক জের। প্রারম্ভিক জেরের পরিমাণ কত টাকা দেওয়া প্রশ্নে? এই যে 5,000 টাকা। অগ্রদত্ত পদ্ধতিতে প্রারম্ভিক জের এবং মাসের শেষে যেটা সেটাকে বলা হয় সমাপনী জের। মাসের শেষেরটার নাম হচ্ছে স্যার সমাপনী জের। অগ্রদত্ত পদ্ধতিতে প্রারম্ভিক জের এবং সমাপনী জের কি হবে? সমান। তাহলে প্রারম্ভিক জের হচ্ছে 5,000 টাকা, মানে সমাপনী জেরের পরিমাণও হবে কত? 5,000 টাকা। সেম নিয়মের আরও একটা প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, মনোযোগ দিয়ে দেখেন। অগ্রদত্ত পদ্ধতি বলা আছে খুচরা নগদান বইয়ের ব্যালেন্স থাকবে 200 টাকা। 200 টাকা, তার মানে এইটা হচ্ছে আমাদের প্রারম্ভিক জের এবং এটাই হচ্ছে আমাদের সমাপনী জের। প্রারম্ভিক যোগ সমাপনী, প্রারম্ভিক জের এবং সমাপনী জের দুটাই হবে কত? 200 টাকা। মাসের শুরুতে মাসের শেষে এই টাকাটাই হবে। সারা মাস ধরে 146 টাকা আপনি খরচ করছেন, সারা মাসের খরচের পরিমাণ। প্রশ্ন হচ্ছে মাসের শেষে ক্যাশিয়ারকে কত টাকা দিতে হবে? মাসের শেষে কত টাকা দিবেন? মাসের শেষে দিবেন যত টাকা আপনি খরচ করেছেন, যত টাকা খরচ করা হয়েছে, যত টাকা খরচ করা হয়েছে তত টাকাই দিবেন আপনি কখন? মাসের শেষে। তাহলে যত টাকা আপনি খরচ করছেন তত টাকাই দিবেন কখন? মাসের শেষে। তাহলে মাসের শেষে খরচ কত? 146।
এত টাকাই আপনাকে প্রদান করতে হবে। সো যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে প্রারম্ভিক জের বা সমাপনী জের, প্রারম্ভিক জের যত টাকা সমাপনী জের তত টাকাই হবে। আর মাসের শেষে কত টাকা দিবে, মাসের শেষের টাকা বের করতে হইলে আপনাকে খরচ যত টাকা তত টাকাকেই উত্তর হিসেবে দিতে হবে। আসেন পরবর্তী প্রশ্ন, বাকিগুলো আশা করি আপনারা করতে পারবেন। বাকিগুলা মোটেও কঠিন কিছু না, এগুলা আপনারা একটু করে নিয়েন। এখানে প্রশ্ন দেওয়া আছে কত পর্যন্ত, 13 পর্যন্ত। এই নগদান বই সম্পর্কিত এই প্রশ্নগুলো আপনারা সমাধান করবে। দেখেন আমি প্রত্যেকটা টপিক পড়ানোর পরই ওই রিলেটেড কিছু প্রশ্ন সমাধান করাই দেই, আর বাকিগুলো আপনাদের পড়ার জন্য বলি। বাকি প্রশ্নগুলো অবশ্যই ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে পিডিএফ দেখে দেখে নিজেরা পড়বেন, কারণ আপনারা সেকেন্ড টাইমার, পড়াশোনা করার দায়িত্ব তো আপনাদের, তাই না? কারণ সেকেন্ড টাইমার হিসেবে আপনার পড়ালেখা ছাড়া অন্য কোনো কাজ কি আছে? যদি অন্য কোনো কাজ আপনার থেকে থাকে সেটা আপনি করতে পারেন, কিন্তু যদি আপনার কাছে মনে হয় যে না আমার জীবনের শেষ সুযোগ এইটাই, সো লেখাপড়া ছাড়া আর তো কিছু করার নাই আপনার। এবং লেখাপড়াটা এমনভাবে আমি আপনাদেরকে গুছাই দিচ্ছি, আমি যে পিডিএফ দিচ্ছি এর বাইরে আর কিচ্ছু লাগবে না। এর বাইরে আপনি বাংলাদেশের যে কোনো বই, লেকচার উল্টায় পাল্টায় দেখেন, এত বেশি পরিমাণ টপিক ওয়াইজ কোশ্চেনের কালেকশান অন্য কোথাও পাবেনও না, এমনভাবে সাজায় গুছাই দেওয়া আছে। সো শুধু পিডিএফগুলো ভালো মতো পড়লে আশা করি অ্যাকাউন্টিংয়ে আমার ক্লাসে যা পড়াচ্ছি আর যা পড়তে বলতেছি এইটুকু পড়লে যে কোনো ইউনিভার্সিটি পরীক্ষায় আপনি যান ইনশাল্লাহ পূর্ণ নাম্বার আপনি নিয়ে আসতে পারবেন। আসেন লাস্ট টপিক আজকের, সেটার নাম হচ্ছে বাট্টা। বাট্টা যার ইংরেজি নাম হচ্ছে ডিসকাউন্ট। এখানে আমরা বাট্টাকে প্রথমে যেভাবে শিখবো সেটা হচ্ছে কারবারি বাট্টা। কারবারি বাট্টা যার ইংরেজি নাম হচ্ছে স্যার ট্রেড ডিসকাউন্ট। কারবারি বাট্টা হচ্ছে আপনি যখন পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করেন, পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় পণ্যের লিখিত মূল্য বা চালান মূল্য থেকে যে পরিমাণ মূল্য ছাড় দেওয়া হয় সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে কারবারি বাট্টা। তাইলে পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে টাকা ছাড় দেওয়া হবে সেটাকে কারবারি বাট্টা বলবো আমরা। কারবারি বাট্টার অন্য বাংলা নাম ব্যবসায়িক বাট্টা, বাণিজ্যিক বাট্টা, বিনিময় বাট্টা, ট্রেড বাট্টা, ভিন্ন ভিন্ন নাম আছে, যে কোনো নামে আমরা এটাকে অভিহিত করতে পারি। বাট গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এইটা স্যার, কারবারি বাট্টা এটা কখনোই হিসাব নিকাশে অন্তর্ভুক্ত হয় না। কারবারি বাট্টা হিসাবের বইতে আসবে না। কারবারি বাট্টার মতো আরও এক প্রকারের বাট্টা আছে যেটাকে আমরা বলি হচ্ছে পরিমাণ বাট্টা। পরিমাণ বাট্টা মানে যখন আপনি একই রকমের পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়ের সময় একই পণ্য যখন আপনি অতিরিক্ত পরিমাণে ক্রয় করেন, অতিরিক্ত পরিমাণে যখন আপনি ক্রয় বা বিক্রয় করেন, সে ফর এক্সাম্পল আপনি দোকানে গিয়ে একটা প্যান্ট পছন্দ করলেন যে ভাই আমি এই প্যান্ট কিনতে চাই, একটা সুন্দর জিন্সের প্যান্ট আপনি কিনলেন। এখন আপনি একটা প্যান্ট কিনলে যত টাকা দাম রাখে, এই সেম প্যান্ট যদি আপনি 5টা কিনেন, 10টা কিনেন, যখন আপনি বেশি পরিমাণে পণ্য ক্রয় করবেন তখন আপনি একটু বেশি পরিমাণে ছাড় আশা করতে পারেন। একটা হচ্ছে খুচরা বাজার, আরেকটা হচ্ছে পাইকারি বাজার। পাইকারি বাজারে পাইকার যারা তারা একই পণ্য বেশি পরিমাণে ক্রয় করে। সো একই পণ্য বেশি পরিমাণে ক্রয় করলে অতিরিক্ত যে ছাড় পাওয়া যায় সেটাকে বলা হয় হচ্ছে স্যার পরিমাণ বাট্টা। ইংরেজি নাম হচ্ছে যার কোয়ান্টিটি ডিসকাউন্ট। এই পরিমাণ বাট্টা এইটাও হিসাবের বইতে আসে না। পরিমাণ বাট্টা এইটাও এক ধরনেরই কারবারি বাট্টা, এটাও হিসাবের বইতে অন্তর্ভুক্ত হবে না। তাহলে কারবারি বাট্টা হিসাবের বইতে আসবে না, পরিমাণ বাট্টাও হিসাবের বইতে আসবে না। তাহলে হিসাবের বইতে যে বাট্টাটা আসবে সেটাকে বলা হয় হচ্ছে স্যার নগদ বাট্টা। নগদ বাট্টা ইংরেজি নাম হচ্ছে যার ক্যাশ ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট কেন এটা? যখন আপনি দেনাদার বা ক্রেতাদের কাছ থেকে দ্রুত টাকা আদায়ের উদ্দেশ্যে পাওনাদার বা বিক্রেতা কর্তৃক দেনাদার বা ক্রেতাকে প্রাপ্ত টাকা থেকে যে টাকা ছাড় দেয় সেটাকে বলে হচ্ছে নগদ বাট্টা। আর এই নগদ বাট্টাকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হবে বিক্রয়ের সময় যেটা, সেটা হচ্ছে প্রদত্ত বাট্টা, আর
পণ্য ক্রয়ের সময় যেই বারটা সেটাকে বলা হবে হচ্ছে প্রাপ্ত বারটা। বিক্রয় বারটা বা প্রদত্ত বারটা এটা সম্পর্কিত হচ্ছে স্যার দেনাদারের সাথে, আর ক্রয় বারটা বা প্রাপ্ত বারটা এটা সম্পর্কিত হচ্ছে পাওনাদারের সাথে। পাওনাদারের সাথে মনে রাখবেন এখান থেকে বিক্রয় বারটা এটাকে লিপিবদ্ধ করতে হবে কোথায়? নগদ প্রাপ্তি জাবেদায়। আর ক্রয় বারটা এইটাকে লিপিবদ্ধ করতে হবে কোথায়? নগদ প্রদান জাবেদায়। ক্রয় বারটা লিপিবদ্ধ হবে নগদ প্রদান জাবেদা, বিক্রয় বারটা লিপিবদ্ধ হবে নগদ প্রাপ্তি জাবেদা। নগদ বারটা হিসাবের বইতে আসে, কিন্তু নগদ বারটার ক্ষেত্রে মনে রাখতে হবে নগদ বারটা হচ্ছে একটা অনগদ লেনদেন। নগদ বারটা এইটা হচ্ছে একটা অনগদ লেনদেন, নগদ টাকা আদায় এবং নগদ টাকা প্রদানের সাথে সম্পর্কিত, কিন্তু এইটার জন্য কোনো নগদ অর্থ ব্যয়িত হয় না। যেমন দেনাদারের কাছ থেকে আপনি হচ্ছে 1200 টাকা পান, 1200 টাকার মধ্যে 200 টাকা তাকে ছাড় দিলেন, 1000 টাকা আপনি আদায় করলেন। তাহলে এই যে 200 টাকা আপনি ছাড় দিচ্ছেন, এই 200 টাকা পাওয়া যাচ্ছে না, বাট এই 200 টাকা ছাড় দেওয়ার কারণে 1000 টাকা আদায় হলো। তাহলে দেনাদারের কাছ থেকে দ্রুত টাকা আদায়ের জন্য দেনাদারকে আপনি যেই ছাড় দেন সেটাকে বলা হয় কি? প্রদত্ত বার্তা। প্রদত্ত বার্তা বা যার অন্য নাম কি? বিক্রয় বার্তা। প্রদত্ত বার্তা অন্য নাম হচ্ছে বিক্রয় বার্তা। সম্পর্ক কার সাথে? দেনাদারের সাথে। লিখতে হবে কোথায়? নগদ প্রাপ্তি জাবেদায়। কিন্তু ওই যে 200 টাকা ছাড়, এর জন্য নগদ অর্থ ব্যয়িত হয় না, তাই নগদ বার্তাকে বলা হবে এটা কোন ধরনের লেনদেন? এটাকে বলা হবে অনগদ লেনদেন। তাহলে দেনাদারের সাথে সম্পর্কিত হচ্ছে প্রদত্ত বার্তা, পাওনাদারের সাথে সম্পর্কিত হচ্ছে প্রাপ্ত বার্তা বা ক্রয় বার্তা। সো এই নামগুলো একটু ভালো মতো আমরা পড়ে নিব। আসেন তারপরে গিয়ে এখান থেকে আমরা কিছু প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। এখান থেকে শুরুতেই আমরা যেটা দেখব, কোশ্চেন নাম্বার 1 নাম্বার প্রশ্ন, কোন দাখিলাটি নগদান বইতে লেখা হয় না? কোনটা নগদান বইতে লিখব না? গুচ্ছে আসা প্রশ্ন 24-25 সেশনে। দেখি সমাধান করেন। কোশ্চেন নাম্বার 1 আর 2 নাম্বার যে প্রশ্ন এইটা আমি আপনাদেরকে লিখে করাই দিচ্ছি, তবে আগে 1 নাম্বারটা দেখে নেই। যেটা নগদান বইতে লেখা হয় না, নগদ বার্তা লেখা হয়, নগদ প্রাপ্তি নগদ প্রদান লেখা হয়। যেটা লেখা হয় না সেটার নাম হচ্ছে কারবারি বার্তা। কারবারি বার্তা লেখা হয় না। পরবর্তী প্রশ্ন, এবি কোম্পানি 3000 টাকা মূল্যের পণ্য ক্রয় করেছে যার ক্রেডিট শর্ত। ক্রেডিট শর্ত মানে হচ্ছে ধারে ক্রয় বিক্রয়ের শর্ত। ধারে পণ্য ক্রয় বিক্রয়ের শর্ত। ধারে বা বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের জন্য যে শর্ত ব্যবহার করা হয়, এই শর্তে কি বলা আছে? 1/10 আর N30। আমরা জানি যে এখানে 1 দ্বারা কাকে বুঝাবে? 1 মানে হচ্ছে 1%। 1% মানে এটা কি? এটা হচ্ছে আমাদের বাট্টার হার, ডিসকাউন্টের রেট 1%। 10 কিসের হলো? 10 হচ্ছে আমাদের দিন। এই 10 দিন কিসের দিন? এই 10 দিন হচ্ছে আমাদের বাট্টার দিন। যে আমরা যদি 10 দিনের মধ্যে পরিশোধ করি তাহলে আমরা বাট্টা বাবদ ছাড় পাবো কত? 1%। তবে আমাদেরকে টাকা পরিশোধ করতে হবে কত দিনের মধ্যে? নিট 30 দিনের মধ্যে। তাহলে 30 দিন এটা হচ্ছে কিসের সময়? এটা হচ্ছে পরিশোধের সময়, টাকা পরিশোধের সময়, পরিশোধের দিন। টাকা পরিশোধ করতে হবে কয় দিনের মধ্যে? অবশ্যই 30 দিনের মধ্যে। তবে যদি প্রথম 10 দিনে পরিশোধ করেন এটা ডিসকাউন্টের পিরিয়ড, এটা বাট্টার সময়। প্রথম 10 দিনে পরিশোধ করলে ছাড় পাওয়া যাবে কত? 1% ছাড় পাওয়া যাবে। প্রশ্নে আপনাকে বের করতে বলা আছে বার্ষিক সুদের হার কত, অর্থাৎ ব্যবসায় ঋণের ব্যয় কত। আমি বোর্ডে লিখে দিচ্ছি, আপনারা দেখে দেখে একটু খাতার মধ্যে তুলে নেন। ব্যবসায় ঋণের ব্যয়, ব্যবসায় ঋণের ব্যয়। ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করার জন্য আমরা সূত্র যেটা লিখব, সেই সূত্রর জন্য উপরে লিখতে হবে হচ্ছে বাট্টার হার, উপরে হবে হচ্ছে বাট্টার হার, নিচে হচ্ছে 100 মাইনাস বাট্টার হার, 100 মাইনাস বাট্টার হার।
তারপরে গুণ চিহ্ন দিয়ে আমাদের উপরে বছর, মোট কত দিনে বছর এখানে বলে দেওয়া আছে 360 দিন। বছর কয় দিনে? 360 দিনে বলা আছে, তাই আমরা উপরে লিখব হচ্ছে এই 360 দিন। আর নিচে লিখতে হবে হচ্ছে আমাদের পরিশোধের দিন, পরিশোধের দিন মাইনাস হচ্ছে বাট্টার দিন। পরিশোধের দিন মাইনাস হবে হচ্ছে বাট্টার দিন। এই হচ্ছে আমাদের ব্যবসায় ঋণের ব্যয় নির্ণয় করার সূত্র। যদি আমি এখানে মান বসাই দিই আপনাদের, সমান দিয়ে খেয়াল করেন, বাট্টার হার ছিল কত? 1%, মানে 1। আর নিচে হচ্ছে আমাদের 100 মাইনাস বাট্টার হার অর্থাৎ 1, তারপরে গুণ চিহ্ন দিয়ে উপরে হচ্ছে 360, আর পরিশোধের দিন হচ্ছে আমাদের 30 মাইনাস বাট্টার দিন হচ্ছে আমাদের 10। পরবর্তী লাইনে কি যদি আমরা ক্যালকুলেশন করি, খেয়াল করেন এখানে উপরে হচ্ছে 100 থেকে 1 বাদ দিলে আসবে হচ্ছে 99, আর এখানে ক্যালকুলেশন করলে উপরে হচ্ছে 360, আর এখানে বিয়োগফল কত আসবে? হচ্ছে 20। এরপরে গিয়ে যদি আরেকটু কাটাকাটি করি আমরা, খেয়াল করে দেখেন এখানে 20-এর 1 0, 360-এর 1 0 কেটে দিলাম, তাহলে উপরে 36 আর নিচে হচ্ছে 2। 2 দিয়ে যদি আপনি 36কে কাটেন তাহলে কত পাবেন? 18 দুগুণে 36, 18 পাওয়া যাবে। তারপরে এবার আপনি এটাকে 9 দিয়ে কাটাকাটি করতে পারেন। 9 দিয়ে কাটাকাটি করলে 9 দুগুণে 18 আর 9 11 99। তার মানে আপনার এখানে ক্যালকুলেশনটা হচ্ছে এই 2 ভাগ হচ্ছে 11। 2কে 11 দ্বারা ভাগ করবেন, 2কে 11 দ্বারা ভাগ করবেন, আর এটাকে 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজ ফরম্যাটে আসবে। তাহলে আমরা ক্যালকুলেশনটা হচ্ছে 11 দিয়ে কতকে ভাগ করব? 2কে ভাগ করব। 11 2-এর মধ্যে যায় না, দশমিক দিব একটা, 0 পাওয়া যাবে। তাহলে আমরা যদি এখানে ভাগ করি 11 একে 11, বিয়োগফল কত পাই এখানে? 9, দশমিকের কারণে 0 পাওয়া যাবে 90, তাইলে 8 11 88, তাহলে বিয়োগফল থাকে কত এখানে? 2, আবার একটা দশমিকের কারণে পাবেন 0, আবার আপনি একবার দিবেন, একবার দিলে কত আসতেছে? 11, বিয়োগফল থাকবে হচ্ছে 9 90, আবার 8 বার যাবে, তাহলে আসবে হচ্ছে 88, চলতেই থাকবে। 0.8 1 1 8 1 8, এটাকে যখন আপনি 100 দ্বারা গুণ করবেন আপনার রেজাল্টটা হবে 18.18%। 18.18%, এইটা হবে হচ্ছে কোশ্চেনের সঠিক উত্তর, যেটা সি নাম্বার অপশনে দেওয়া আছে। খুব একটা সহজ অঙ্ক না, একটু ঝামেলা আছে। সো একটু ঝামেলা আছে বলেই আমি পুরা বিস্তারিত লিখে করে দেখাইছি। এভাবেই আপনারা বিস্তারিত খাতার মধ্যে উত্তরটা লিখে রাখবেন, যাতে এই টাইপের প্রশ্ন আসলে যেন আপনি খুব সহজেই সমাধান করে ফেলতে পারেন। আসেন পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন নাম্বার 3, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসা 25-26 সেশনে। কোশ্চেন নাম্বার 3, খেয়াল করে দেখেন এখানে বলা আছে একটা ব্যবসায় 25শে জুলাই এই তারিখে তারা পণ্য বিক্রয় করছে 2/10 আর হচ্ছে N30 এই শর্তে। মানে যদি তারা 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করে তাহলে বাট্টা বাবদ ছাড় দিবে কত? 2%। তো এখানে এই 10 দিন আপনি গুনবেন কিভাবে? 10 দিন গোনার জন্য স্যার আবার বুঝান নাভিদ আঞ্জুম। আবার বুঝাবো কি 2 নাম্বার প্রশ্নটা? ঠিক আছে, আমি আগের কোশ্চেনে যাই। এই যে প্রশ্ন কোশ্চেন নাম্বার 2, এই 2 নাম্বার প্রশ্নটার জন্য আপনাকে আগে সূত্রটা ভালো মতো মনে রাখা লাগবে। সূত্রটা ভালো মতো মনে রাখেন, সূত্র দেখে মান বসাবেন, তারপরে গিয়ে আপনি অঙ্কের ক্যালকুলেশন করতে পারবেন। সবার আগে দরকার হচ্ছে আপনার সূত্র, তারপরে গিয়ে আপনি ক্যালকুলেশন করে উত্তর বসাবেন।
সো এই কোশ্চেনটার ক্ষেত্রে আমি যেটা বলবো আপনাকে, আগে সূত্রটা ভালো মতো লেখেন, লিখে তারপরে হচ্ছে মানগুলো বসান, মানগুলো বসায় তারপরে হচ্ছে ক্যালকুলেশন করার চেষ্টা করেন, করলে আশা করি এই অঙ্ক বুঝতে পারবেন। খুব একটা সহজ না, আমি আগেই বলছি। সো আর একবার বোঝানোর ক্ষেত্রে আমি যেটা বলতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে জাস্ট সূত্র দিয়ে মান বসায় ক্যালকুলেশন যেভাবে আমি করে দেখাইছি সেভাবে আরেকবার করেন, নিজে চেষ্টা করেন, করলে আশা করি বুঝতে পারবেন। ওকে, আমি এই কোশ্চেনটাতে যেতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই প্রশ্ন দেখেন, এই প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে আপনি 2% বাট্টা পাবেন কত দিনে পরিশোধ করলে, 10 দিনের মধ্যে পরিশোধ করলে। এখানে ক্যালকুলেশনটা দেখেন, এখানে 25 জুলাইয়ের পরবর্তী 10 দিন, 25 জুলাইয়ের পরবর্তী 10 দিন, 25 জুলাই তারিখে তো আপনি বিক্রয় করছেনই, তাহলে 25 জুলাইয়ের পরবর্তী 10 দিন কিভাবে হবে? 26 জুলাই, 26 জুলাই, 27 জুলাই, 28 জুলাই, 29 জুলাই, 30 জুলাই, 31 জুলাই। জুলাই মাস তো আমাদের 31 তারিখ পর্যন্ত হয়, ঠিক আছে? তাহলে এখানে মোট কয় দিন হচ্ছে? এ হচ্ছে 1, 2, 3, 4, 5, এই হলো আমাদের 6। তাহলে 31 জুলাই পর্যন্ত হচ্ছে আমাদের 6 দিন। 31 জুলাইয়ের পরে, জুলাইয়ের পরে কোন মাস? জুলাইয়ের পরে হচ্ছে আগস্ট। তাহলে 1 আগস্ট, 1 আগস্ট তারিখে হচ্ছে 7 দিন। তারপরে 2 আগস্ট 8 নাম্বার দিন। তারপরে হচ্ছে 3 আগস্টে 9 নাম্বার দিন। যখন 4 আগস্ট, 4 আগস্টে গিয়ে আপনার কততম দিন? 10তম দিন। তাহলে টাকাটা যদি আপনি 4 আগস্ট তারিখে আপনি পেয়ে যান, আপনি বাট্টা বাবদ ছাড় পাবেন কত পার্সেন্ট? 2%। বাট্টা বাবদ ছাড় 2% পাইতে হইলে 10 দিনের মধ্যে হইতে হইলে টাকা দিতে হবে কয় তারিখের মধ্যে স্যার? 4 আগস্ট, এই তারিখের মধ্যে। 4 আগস্টে গিয়ে আপনার হচ্ছে 10 দিন পূর্ণ হবে, 4 আগস্টে গিয়ে। 25 জুলাই এই তারিখে আপনি পণ্য কি করছেন? ক্রয় করছেন। 25 জুলাই এই তারিখে আপনি পণ্য ক্রয় করছেন। তাহলে 25 জুলাইয়ের পরবর্তী 10 দিন। তাহলে 25 জুলাইয়ের পর থেকে 26, 27, 28, 29, 30, 31, 6 দিন। আগস্টের 1, 2, 3, 4। তাহলে আগস্টের 4 তারিখে গিয়ে কয় দিন পূর্ণ হবে? 10 দিন পূর্ণ হবে। তাহলে আগস্টের 4 তারিখে যদি টাকা প্রদান করা হয় সেই ক্ষেত্রে আপনার ছাড় হবে কত পার্সেন্ট? ছাড় হবে হচ্ছে 2%। দেখেন বুঝতে পারছি কিনা? আগস্টের 4 তারিখে হলে ছাড় হবে হচ্ছে 2%। তো এখানে বলে দেওয়া আছে, এই হলো আমাদের শর্ত। 30 জুলাই এই তারিখে আপনি 300 টাকার পণ্য ফেরত পাঠাইছে। তাহলে পণ্যের পরিমাণ কত? 1500 টাকা। ফেরত দিছে কত টাকা? 300। বাদ দেই, তাহলে টাকার পরিমাণ থাকে কত? থাকে হচ্ছে 1200 টাকা। তো টাকাটা 5 আগস্ট এই তারিখে সম্পূর্ণ পরিশোধ করা হয়েছে। টাকাটা যদি 4 আগস্ট তারিখে দিত স্যার, তাহলে ছাড় দিতাম কত? 2%। টাকা যদি সে 4 আগস্ট তারিখে দেয়, 4 আগস্ট, 4 আগস্টে আমাদের কত দিন পূর্ণ হচ্ছে? 10 দিন। 4 আগস্টে পূর্ণ হবে 10 দিন। আর 5 আগস্ট এটা কততম দিন? এটা হচ্ছে আমাদের 11তম দিন। আমাদের স্যার 11তম দিনে দিলে তো আমাদের আর বাট্টা প্রযোজ্য হবে না। তাই এখানে আমরা 2% বাট্টা হিসাবে আনতে পারবো না। তাহলে আমাদেরকে পরিশোধ করতে হবে কত? পরিশোধ করতে হবে হচ্ছে এই 1200 টাকা। সঠিক উত্তর হবে হচ্ছে 1200 টাকা, কারণ 5 আগস্ট হচ্ছে 11তম দিন আর 10তম দিন পূর্ণ হচ্ছে কোথায়? 4 আগস্ট এই তারিখে। দেখেন কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন কিনা, দেখেন ভালো মতো বুঝে উঠতে পারছেন কিনা। সবাই দেখেন এই জায়গাটা ক্লিয়ার হয়েছেন কিনা, সবাই সবাই দেখেন ভালো মতো বুঝে উঠতে পারছেন কিনা।
ওকে, জি ক্লিয়ার, থ্যাংক ইউ আপনাদের। আসেন পরবর্তী সহজ নিয়মের প্রশ্নে যেতে চাই। পরবর্তী সহজ নিয়মের প্রশ্ন এই যে দেখেন, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 5, এই প্রশ্নগুলো করে আমরা হচ্ছে মোটামুটি ক্লাস শেষ করার চেষ্টা করব। একটু মনোযোগ দেই সবাই। ওকে, দেখেন হালিম কোম্পানি করিম কোম্পানির কাছ থেকে ধারে 2/10 আর N/30 এই শর্তে 3000 টাকার পণ্য বিক্রয় করে। করিম কোম্পানি 500 টাকার বিনষ্ট পণ্য ফেরত পাঠায়। হিসাবটি বাট্টার সময়ের মধ্যে পরিশোধ করার জন্য সাথে একটি চেক পাঠায়। প্রশ্ন হচ্ছে চেকে টাকার পরিমাণ কত ছিল? সমাধান করবেন এইভাবে। প্রথম কথা, আমাদের বিক্রয়ের পরিমাণ কত? 3000। 3000 থেকে আমরা বাদ দিব হচ্ছে মাইনাস হচ্ছে পণ্য ফেরত। 3000 থেকে বাদ দিব হচ্ছে পণ্য ফেরত। ফেরতের পরিমাণ কত? 500 টাকা ফেরত বাদ দেই। 500 টাকা ফেরত বাদ দিলে থাকে কত আমাদের? 2500 টাকা। এবং প্রশ্নে বলা আছে যেহেতু বাট্টার সময়ের মধ্যে পরিশোধ করা হয়েছে। সময়ের মধ্যে, স্যার সময়ের মধ্যে পরিশোধ করলে কি হবে? বাট্টা পাওয়া যাবে। তাহলে আপনাকে বাট্টা বাবদ বাদ দিতে হবে মাইনাস প্রদত্ত বাট্টা মাইনাস বাট্টা। বাট্টার পরিমাণ কত স্যার? বাট্টা হচ্ছে 2%। তাহলে আপনি খুঁজে বের করেন 2500 টাকার 2%-এ কত হয়? 2500 ইন্টু 2% মানে 2/100। 2% মানে কি? 2/100। তাহলে 100-র 2টা শূন্য, 2500-র 2টা শূন্য কেটে দিলাম। তাহলে 25 আর হচ্ছে 2, 25 দুগুণে কত হইল? 50 টাকা। তাহলে আমাদের বাট্টার পরিমাণ হচ্ছে কত? 50। তাহলে আমরা 2%-এ বাট্টা বাদ দিব 50। তাহলে বাট্টা বাদ দিলে আমাদের উত্তর হবে কত? 2450। তাহলে সঠিক উত্তর হবে 2450 টাকা। এই যে উত্তর 2450 টাকা, এটা সঠিক উত্তর। আসেন তারপরে পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5। এখানে বলছে একটা ব্যবসায় প্রতিষ্ঠান 2/10 N/30 এই শর্তে 60,000 টাকা মূল্যের পণ্য ক্রয় করে। 15,000 টাকা মূল্যের পণ্য কি করে? ফেরত দেওয়া হয়। আর অবশিষ্ট বকেয়া টাকা বাট্টাকালীন সময়ের মধ্যে পরিশোধ করা হয়। বাট্টাকালীন সময়ের মধ্যে পরিশোধ। তাহলে টাকার অঙ্ক, বাট্টার পরিমাণ কত? আপনাদেরকে বাট্টার পরিমাণটা খুঁজে বের করতে হবে। আচ্ছা খেয়াল করেন, টাকার পরিমাণ কত? এখানে 60,000 লিখলাম। এখান থেকে বাদ দিব আমাদের ফেরতের পরিমাণ কত? 15,000 টাকা। ফেরত বাদ দিয়ে পাই কত? 45,000 টাকা। এই 45,000 টাকা যেহেতু সময়ের মধ্যে, বাট্টা হবে কত? বাট্টা হবে হচ্ছে 2%। তাইলে মাইনাস আমাদেরকে এই বাট্টার পরিমাণটা বের করা লাগবে। বাট্টা হবে 2%। ক্যালকুলেশন করি আমরা এখানে 45,000 ইন্টু 2% মানে 2/100। কাটাকাটি করলে 2টা শূন্য কেটে দিলাম। 450-কে 2 দ্বারা গুণ। 450 ইন্টু হচ্ছে 2। 450-এ ডবল করলে কত আসবে? 900। তাহলে আমাদের বাট্টার পরিমাণ হচ্ছে কত? বাট্টার পরিমাণ হচ্ছে আমাদের এখানে 900 টাকা। তাহলে বাট্টা বাদ দিলে আমাদের উত্তর কত? 44,100। তাহলে বাট্টা বাদে পরিশোধ করতে হবে কত? 44,100। আর অঙ্কে যেহেতু বাট্টার পরিমাণ বের করতে বলা হয়েছে, বাট্টার পরিমাণ হবে কত টাকা? 900 টাকা। সঠিক উত্তর হচ্ছে 900 টাকা। আশা করি ক্লিয়ার দুইটা অঙ্ক। এবার আসি পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 7। এগুলো আপনারা একটু সুন্দর মতো ভালো মতো দেখেন এবং কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করেন। আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি। বেশ লম্বা সময়ের ক্লাস হয়ে যাচ্ছে, তাই তো? আপনারা সেকেন্ড টাইমার, আপনাদের জন্য একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করব। অ্যাটলিস্ট প্রত্যেকটা ক্লাস যাতে আমাদের 1.5 ঘন্টার কাছাকাছি হয় সেই রকম, বা 2 ঘন্টার কাছাকাছি। 2 ঘন্টা বেশি হয়ে যাবে। 1 ঘন্টা 30 মিনিট আমার কাছে মনে হয় অনেক লম্বা একটা সময়, অ্যাটলিস্ট অনলাইন ক্লাসের জন্য। আর এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আপনাদের কেমন লাগতেছে আমার ক্লাস, সেটা একটু কমেন্ট করে লিখে জানাবেন যে আমার পড়ানোটা আপনারা বুঝতেছেন কিনা। কারণ কমার্সের স্টুডেন্টদের জন্য তো অ্যাকাউন্টিং আর হচ্ছে ইংরেজি, এই দুইটা হচ্ছে মূল সাবজেক্ট।
ইংরেজিতে পাস করতেই হবে, অ্যাকাউন্টিংয়ে ভালো নাম্বার পাইতে হবে। সো আমি অ্যাকাউন্টিংয়ের টিচার, আমি আপনাদের গতদিন ক্লাস নিয়েছি, আজকেও ক্লাস নিলাম। আপনারা আমার পড়া বুঝতেছেন কি না, বা আমি যেইভাবে আপনাদেরকে পড়াচ্ছি, যেভাবে পিডিএফ সাজায় দিচ্ছি, এটা ঠিক আছে কি না, আপনারা বুঝতেছেন কি না, সেটা সবার আগে জানাটা আমার জরুরি। সেটা আমাকে একটু আপনারা লিখে জানাবেন। জি, কোশ্চেন নাম্বার 6 নাম্বার প্রশ্ন, দেনাদার থেকে প্রাপ্তির সময়, দেনাদার থেকে প্রাপ্তির সময় বিক্রেতা কর্তৃক কিছু টাকা ছাড় দিলে, বিক্রেতা কর্তৃক কিছু টাকা ছাড় দিলে তাকে কি বলা হবে? স্যার দেনাদার। মনে রাখবেন দেনাদার, দেনাদারের সাথে সম্পর্কিত যে বার্তা সেটার নাম হবে প্রদত্ত বার্তা। দেনাদারেরটার সাথে সম্পর্কিত হচ্ছে প্রদত্ত বার্তা। প্রদত্ত বার্তার অন্য নাম আমরা চাইলে আধুনিক হিসাব বিজ্ঞানে বিক্রয় বার্তা এইটাও বলতে পারি। তাহলে দেনাদারের সাথে সম্পর্কিত হচ্ছে প্রদত্ত বার্তা। আর এই যে প্রাপ্ত বার্তা, এই প্রাপ্ত বার্তার অন্য নাম হচ্ছে ক্রয় বার্তা। প্রাপ্ত বার্তার অন্য নাম হবে ক্রয় বার্তা। আর এইটা যার সাথে জড়িত সেটার নাম হচ্ছে পাওনাদার। তাইলে প্রাপ্ত বার্তা জড়িত কার সাথে? পাওনাদারের সাথে। দেখেন বুঝতে পারছেন কিনা। কি নাম? শিফাত খান। আপনার ক্লাস ভালো বলেই বুঝি বলে এডুকেশনে ভর্তি হয়েছেন, আলহামদুলিল্লাহ, শুনে অনেক খুশি হইলাম। সিফাত, ধন্যবাদ। জি, ওকে। বাকিরাও এরকমের উৎসাহব্যঞ্জক কথাবার্তা লিখবেন, লিখলে ভালো দেখা যায়, শান্তি লাগে যে 1.5 ঘন্টা যে পরিশ্রম করতেছি, আপনারা আমার পড়াটা বুঝেন। আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি, আপনারা বুঝতেছেন, এটা আমার জন্য হচ্ছে তৃপ্তির কারণ। যে 1.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা একা একা, আমার সামনে জাস্ট একটা ক্যামেরা, আমার সামনে একটা ক্যামেরা, ক্যামেরার ওই পাশ থেকে আপনারা আমার কথা শুনতেছেন। সো আমার কথাগুলো আপনারা যদি বুঝেন, আমার পড়ানো যদি বুঝেন, তাহলে স্যার পরিশ্রমটা সার্থক মনে হয়, নিজেকে মনে হয় যে না একটা ভালো কিছু চেষ্টা করতে পারছি। আসেন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 নাম্বার প্রশ্ন, দেখেন সমাধান করেন। 7 নাম্বার প্রশ্ন, বাট্টাকালীন সময়ের মধ্যে পরিশোধ করা হয়েছে। সময়ের মধ্যে পরিশোধ, বাট্টাকালীন সময়ের মধ্যে পরিশোধ করা হয়েছে, বাট্টাকালীন সময়ের মধ্যে পরিশোধ করা হয়েছে। আর এই যে আপনারা ক্লাস বুঝেন, এগুলা তো স্যার গ্রুপে লিখতে হবে না? আমাদের এডুকেশন অফিসিয়াল যে গ্রুপ, এই গ্রুপের মধ্যে একটু পোস্ট করা লাগবে না? অবশ্যই করতে হবে, কারণ অন্যদেরকে তো জানাইতে হবে। সেটা জানানোর দায়িত্ব আপনাদের। আপনারা যারা সেকেন্ড টাইমার, আপনারা যদি ক্লাস ভালো মতো বুঝেন, হোমওয়ার্ক এবং টিচারের পড়া যদি আপনি ভালো মতো বোঝেন, তাহলে সেগুলো অবশ্যই গ্রুপে পোস্ট করবেন। গ্রুপে যত বেশি পোস্ট করবেন তত লোকজন দেখবে, জানবে, শুনবে। জানানোর দরকার আছে স্যার, মাঝে মধ্যে বিজ্ঞাপন করতে হয়। বিনামূল্যে পণ্য বিতরণ কী জন্য? বিজ্ঞাপনের জন্য। তা আপনারাই তো আমাদের বিজ্ঞাপন। স্যার এই কোশ্চেনটা করছে কিনা সবাই? ওকে, এই কোশ্চেনটা করছে কিনা? 2/10 N/30, 6,000 টাকার পণ্য ক্রয়, 1,000 টাকার হচ্ছে পণ্য ফেরত। তাহলে পণ্য 6,000 মাইনাস ফেরত বাদ দিব হচ্ছে 1,000, তাহলে থাকে কত আমাদের? 5,000 টাকা থাকে। তারপরে প্রশ্ন হচ্ছে সময়ের মধ্যে, তাহলে সময়ের মধ্যে হলে বাট্টা বাবদ বাদ যাবে কত? বাট্টা বাদ যাবে হচ্ছে 2%। বাট্টার পরিমাণ 2%, খুঁজে বের করি। 5,000 ইন্টু 2%, 2/100, 100 শূন্য 2টা, 5,000 শূন্য 2টা, তাহলে থাকে কত? 50 আর 2, তাহলে 50কে 2 দ্বারা গুণ, 50 দুগুণে কত হইল? 100। তাহলে বাট্টার পরিমাণ হবে হচ্ছে 100। প্রশ্নে কি বের করতে বলছে? বাট্টার পরিমাণ খুঁজে বের করতে বলছে। তাহলে বাট্টার পরিমাণ কত হবে? 100 টাকা। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। ওকে, ক্লিয়ার সবার কাছে এটা? জি, মামুন খান, ধন্যবাদ আপনাকে। ক্লাস লেকচার বুঝতে পারছেন? ওকে, ক্লাস লেকচার বুঝতেছেন, পাশাপাশি আমি যেগুলো হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, মানে প্রত্যেকটা কোশ্চেনের সমাধানগুলো, এগুলোও আপনারা করবেন স্যার। হোমওয়ার্কগুলো করে যখনই আপনারা গ্রুপে পোস্ট দিয়ে রাখবেন, তখন আপনাদের সিরিয়াসনেস থাকলে আমিও আরও বেশি ভালো পড়ানোর জন্য সিরিয়াস হব, আগ্রহী হব। সো দিন শেষে আমি আপনাদের জন্য পরিশ্রম করতেছি, আপনারাও যদি আমার জন্য পরিশ্রমটা করেন, উভয় পক্ষই
লাভবান এতে আশা করি আমরা হইতে পারবো। আসেন দেখি আমরা এখানে পরবর্তী আরও কোনো কোশ্চেন আছে কি না। ওকে, কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 9, অঙ্ক এগুলো দেখেন নিজেরা সমাধান করেন। সবাই 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 সমাধান করেন, আমরা ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি। প্রশ্নে বলা আছে তোমাকে যদি একটি ক্রয় চালান দেওয়া হয় যাতে 5টা পণ্য প্রতিটি 400 টাকার অন্তর্ভুক্ত আছে, তাহলে প্রথমে আমরা যেটা বের করব সেটা হচ্ছে চালান মূল্য। আমরা শুরুতে বের করব হচ্ছে চালান মূল্য। চালান মূল্য কত? 5টা পণ্য প্রতিটি কত টাকার? 400 টাকার। তাহলে চালান মূল্য 400 ইন্টু হচ্ছে 5, 400 ইন্টু হচ্ছে 5 সমান আসে কত? 2000 টাকা। 2000 টাকা এইটা আসে। তারপরে বলা আছে যাতে বাদ দেওয়া হয় শতকরা 25 টাকা হারে বাণিজ্যিক বাট্টা। বাণিজ্যিক বাট্টা বলতে কাকে বোঝায়? কারবারি বাট্টাকে বোঝায়। বাণিজ্যিক বাট্টা মানে হচ্ছে স্যার কারবারি বাট্টা। তাহলে শুরুতে আমরা চালান মূল্য থেকে এই কারবারি বাট্টা বা বাণিজ্যিক বাট্টাকে বাদ দিয়ে দিব। কারবারি বাট্টা বা বাণিজ্যিক বাট্টা এটা সবার আগে বাদ যাবে। বাণিজ্যিক বাট্টার পরিমাণ হচ্ছে 25%। 25% মানে কি? কোনো টাকার 4 ভাগের 1 ভাগ, কোনো টাকার 4 ভাগের 1 ভাগ 25%। তাহলে 2000 টাকার 4 ভাগের 1 ভাগ করলে কত আসে? 500 টাকা। 2000 টাকার 4 ভাগের 1 ভাগ করলে টাকার পরিমাণ আসবে হচ্ছে 500। কি হইলো ভাই? টাকার পরিমাণ আসবে কত? 500 টাকা। তাহলে 500 টাকা যদি আমরা এখান থেকে বাদ দেই তাহলে আমাদের টাকার পরিমাণ কত হয়? এখানে টাকার পরিমাণ হচ্ছে এখানে 1500 টাকা। তারপরে বলা আছে যদি উক্ত চালানের সময়কালের মধ্যে পরিশোধিত হয়, সময়কালের মধ্যে পরিশোধ করা হয়েছে, সময়ের মধ্যে পরিশোধ, সময়ের মধ্যে পরিশোধ, সময়ের মধ্যে পরিশোধ করলে আপনি কি বাদ দিবেন? নগদ বাট্টা। নগদ বাট্টা কত? শতকরা 5 টাকা মানে 5%। তাহলে আমরা এখান থেকে আরও বাদ দিব আমাদের নগদ বাট্টা। আমরা বাদ দিব নগদ বাট্টা যার পরিমাণ হচ্ছে 5%। নগদ বাট্টা 1500 টাকার 5%। ক্যালকুলেশন করি এখানে 1500 ইন্টু 5%, 5 ডিভাইডেড বাই 100। দুইটা শূন্য কেটে দিলে 15 ইন্টু 5, 5 15 কত হয়? 75 টাকা। তাহলে আমরা বাট্টা বাবদ বাদ দিব, নগদ বাট্টা বাদ দিব কত? 75। বাট্টার টাকা বাদ দিলে আমাদের উত্তর আসবে সমান, উত্তর আসবে কত? 1425 টাকা। সঠিক উত্তর হবে 1425। কোথায় আছে? 1425, অপশন নাম্বার সি। যেহেতু সময়ের মধ্যে পরিশোধ, নগদ বাট্টা বাদ দিতে হবে। 1425 টাকা হচ্ছে উত্তর। তারপরে কোশ্চেন নাম্বার 9-এ যাই। এখানে দ্রব্যের তালিকা বিক্রয় মূল্য। তালিকা বিক্রয় মূল্য মানে হচ্ছে যেটার দ্বারা চালান মূল্যকে নির্দেশ করে। তালিকা বিক্রয় মূল্য বা চালান মূল্য। চালান মূল্য দেওয়া আছে আমাদের হচ্ছে 20,000 টাকা। এখানে বলা আছে কারবারি বাট্টা 10% আর নগদ বাট্টা হচ্ছে আপনার 5%। প্রশ্ন হচ্ছে বাট্টা লিখতে হবে কত? বাট্টা লিখতে হবে কোনটা? শুধু নগদ বাট্টা, কারণ কারবারি বাট্টা হিসাবের বইতে আসে না। হিসাবের বইতে আসে কোনটা? নগদ বাট্টা আসে। সো 20,000 থেকে আপনি শুরুতে 10% যে কারবারি বাট্টা হয় সেটা লিপিবদ্ধ করেন। 20,000 টাকা 10%-এ আসবে হচ্ছে 2,000। কারবারি বাট্টা বাদ দেন, থাকে কত আপনার এখানে? 18,000। 18,000 টাকার উপরে আপনি বাদ দিবেন এবার নগদ বাট্টা, যেটা হিসাবের বইতে লিখতে হবে। নগদ বাট্টা কত? 5%। 18,000 টাকার 5%, 18,000 ইন্টু 5%, 5/100। কাটাকাটি করলে 180 ইন্টু 5, 180-কে 5 দ্বারা গুণ করলে কত আসে এখানে? 900 টাকা। তাহলে বাট্টার পরিমাণ হবে হচ্ছে, নগদ বাট্টার পরিমাণ হবে 900। তাহলে বাট্টা লিখতে হবে, বাট্টা লিখতে হবে কত টাকা? 900 টাকা। 900 টাকা হবে হচ্ছে আমাদের নগদ বাট্টা, যেটা হিসাবের বইতে আসবে। কিন্তু এই 2,000 টাকা যেটা বের করছিলাম আমরা সেটা হচ্ছে কারবারি বাট্টা। এই কারবারি বাট্টা স্যার হিসাবের বইতে আসবে, দন্তান্বয়কারে না। কারবারি বাট্টা হিসাবের বইতে আসবে না। হিসাবের বইতে আসবে কোনটা? নগদ বাট্টা। সো অ্যান্সার হবে হচ্ছে 900 টাকা। ওকে, দেখি আর কোনো প্রশ্ন। আর বাকি যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো আপনারা নিজেরা করবেন, আমি এখানে আর প্রশ্ন
আর লাগবে না আশা করি, এগুলো আপনারা করতে পারবেন। ওকে, তাহলে এখানে নগদ বার্তা সম্পর্কিত প্রশ্ন দেওয়া আছে হচ্ছে 15টা। এই 15টা প্রশ্ন আপনারা নিজ দায়িত্বে সমাধান করবেন। সো প্রত্যেকটা টপিকের পরপরই আমাদের বিগত বছরের বিভিন্ন যে প্রশ্নগুলো দেওয়া আছে আমি চেষ্টা করছি কিছু আলোচনা করে দেওয়ার, আর বাকিগুলো ক্লাস শেষে আপনারা পিডিএফ পেয়ে যাবেন। পিডিএফ দেখে নিজেরা সমাধান করবেন এবং প্রত্যেকটা কোশ্চানের সমাধানটা আপনার খাতার মধ্যে লিখে, বিশেষ করে যেগুলো ম্যাথ অঙ্কগুলো সুন্দর মতো সমাধান করে, আজকে আমরা 2 নাম্বার ক্লাস নিলাম, ক্লাস নাম্বার 2, যেগুলো ম্যাথমেটিক্যাল টপিক আছে বা গুরুত্বপূর্ণ লাইন, সেগুলো সবগুলো সুন্দর মতো খাতার মধ্যে লিখবেন, নোট করবেন, করে অবশ্যই আই এডুকেশন অফিসিয়াল গ্রুপে আজকেই পোস্ট দিবেন। এবং যারা যারা গত দিনকার ক্লাস যারা এখন পর্যন্ত পোস্ট করতে পারেন নাই, ক্লাস নাম্বার 1 হিসাব সমীকরণ, ওই লেকচারের সবগুলো ম্যাথ, ক্লাস নাম্বার 2 জাবেদা খতিয়ান নগদান বই বার্তা, এই লেকচারে সবগুলো ম্যাথ স্যার 2টা আলাদা আলাদা করে সুন্দর মতো আজকের মধ্যেই পোস্ট করবেন। এবং আপনাদের পরবর্তী ক্লাস আগামীকালকে রুটিন অনুযায়ী আপনারা ক্লাসের মধ্যে উপস্থিত থাকবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। একটা স্যার এক্সাম ডিটেলসটা বলেন। এক্সাম স্যার আমাদের প্রত্যেকটা টপিকের উপরে এক্সাম থাকবে। এক্সামগুলো আমি ক্লাস শেষ করলাম, ক্লাস শেষে আমি এখন গিয়ে কম্পিউটারে বসে এই 2টা টপিকের উপরে আমি হচ্ছে কোশ্চান ওয়েবসাইটে আপলোড করে দিব। আমি আপনাদেরকে গ্রুপে, ফেসবুকের যে গ্রুপে আপনারা ক্লাস করেন সেই গ্রুপে টোটাল এক্সাম ডিটেলসটা একটা পোস্ট আকারে লিখে দিব। হয়তো বা সন্ধ্যার মধ্যেই আমি কাজটা শেষ করতে পারবো। সো এক্সামের বিষয়ে টোটালটা আপনারা ফেসবুকে একটু নজর রাখেন, সন্ধ্যার দিকে একটু চেক করবেন। সন্ধ্যার দিকে আমি হচ্ছে এই 2টা টপিকের উপরে আলাদা আলাদা 2টা এক্সাম আপনারা ওয়েবসাইটে গিয়ে দিতে হবে। কিভাবে দিতে পারবেন, ওয়েবসাইটে লগ ইন করে কোন জায়গা থেকে এক্সাম দিতে দেওয়া যাবে, এই টোটাল ডিটেলসটা আমরা গ্রুপে পোস্ট আকারে আপনাদেরকে জানাই দিব। সো ফেসবুক গ্রুপে আপনারা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে কি না? এক্সামের জন্য ফেসবুক গ্রুপে একটু পোস্টের দিকে খেয়াল রাখবেন, সন্ধ্যার মধ্যে ইনশাল্লাহ পোস্ট দিয়ে দেওয়া হবে। আর কোনো কোশ্চেন কারো? ঠিক আছে, তাহলে এখন মোটামুটি আমাদের জোহরের ওয়াক্ত হয়ে গেছে, ক্লাস শেষ। গোসল করবেন, নামাজ পড়বেন, খাওয়া দাওয়া করবেন, একটু কিছুক্ষণ রেস্ট নেবেন, রেস্ট নিয়ে তারপর হচ্ছে এই লেকচারটা পড়া শুরু করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।